হ্যালো, আসসালামু আলাইকুম। দূরের মানুষজন কাছে থেকে দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আমরা কিন্তু শুরু করছি বিদঘুটে একটা চ্যাপ্টার, প্রাণী বৈচিত্র্যের যে পর্বগুলো এইগুলো কিন্তু আমরা মোটামুটি শেষ করছি। শুধুমাত্র একটা পর্ব বাকি আছে এবং এই পর্বটাও আজকে আমরা শেষ করে ফেলবো। বিফোর স্টার্টিং আওয়ার লেকচার, আমরা একটা কথা বলি, আমাদের এই পেজ থেকে যে ক্লাসগুলো হচ্ছে, যে লেকচারগুলো হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা একদম ধরে ধরে দাগিয়ে দাগিয়ে প্রত্যেকটা ইনফরমেশন তোমাদেরকে পড়াচ্ছি এবং আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং মেডিকেল স্টুডেন্ট দ্বারা পরিচালিত হচ্ছে। তাই তোমরা যারা যারা এখানে ভর্তি হতে চাও বা ক্লাস করতে চাও তোমরা কিন্তু জয়েন হতে পারো, এবং কারো যদি ক্লাস ফ্রি ক্লাস করতে দেখতে ইচ্ছে করে তারা তারা ইউটিউবে ক্লাসগুলো দেখতে পারো, তারপরে তোমরা বিচার করতে পারো যে এখানে ভর্তি হওয়া যাবে না ভর্তি হওয়া যাবে না। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। ওকে, তো আজকের ক্লাসে আমরা যদি একটু দেখি যে আমরা আজকের ক্লাসে কি পড়বো, তাহলে আমরা পড়বো হচ্ছে, দেখো আমরা এইটুকু আমরা তোমাদেরকে পড়াইছিলাম, মানে তোমাকে এইটুকু কিন্তু তোমাদের আমরা পড়াইছিলাম, তাই না? এইটুকু কিন্তু তোমাদের আমরা পড়াইছিলাম। দেখো আমরা কিন্তু তোমাদেরকে এইটুকু ইনফরমেশন তোমাদেরকে পড়িয়েছিলাম ইকাইনোডার্মাটা পর্যন্ত। তো আজকে আমরা শুরু করব এর পরবর্তী পর্যায় পর্ব থেকে শুরু করে, ঠিক আছে? তো তোমরা কি করবা, অবশ্যই বই বের করবা, তোমরা অবশ্যই বই বের করো এবং বইয়ের আমি যা যা দাগাবো, আমি যা যা লিখবো তুমিও তাইটা লিখবা, তুমিও তাই দাগাবা। বুঝতে পারছো? এই পর্বের বৈশিষ্ট্যগুলো মানুষের মনে থাকে না, কিন্তু আমরা ওই যে আমরা বলেছি আমরা এমন করে পড়বো যে এই পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবোই, ভুলে যাওয়া যাবে না, ভুল করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, ওই যে গানের মতো, কন্যা ভুল কইরো না, ভুল করা যাবে না, ঠিক আছে? তো চলো আমরা আজকে শুরু করব হচ্ছে করডাটা। এই যে এই সেই করডাটা, করডাটা নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে করডাটা আমরা কাদেরই বলেছি বলতো? যাদের নটোকর্ড ছিল, কি ছিল, নটোকর্ড ছিল, তাদেরকে আমরা বলছি করডাটা, তাই না? তাহলে দেখো, এই যে দেখো নাম হচ্ছে ব্যাটসন, এই ব্যাটসন হচ্ছে নামকরণ করছে। দেখো নাম বি দিয়ে, তো বি দিয়ে ব্যাটসন আর সি দিয়ে করডাটা, বুঝতে পারছো? মনে রাখবা যে ব্যাটসন নামকরণ করছে কার? করডাটার। বুঝতে পারছো? এইভাবে মনে রাখা যায়। এখন যদি তুমি দেখো যে করডাটা আমরা কাদের বলছি, যাদের কি আছে, নটো কর্ড আছে, না না নটো, নটো কর্ড আছে, তাদেরকে আমরা বলছি কি? করডাটা। তাহলে এই নটো কর্ডটা আমরা পড়ছি যে কি, পৃষ্ঠ মধ্যরেখা বরাবর একটা দণ্ডাকার স্থিতিস্থাপক নটোকর্ড থাকবে, তাদেরকে আমরা বলতেছি কি বলতো? করডাটা প্রাণী। ওকে, তো কোয়াড্রেটা পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা আসলে পড়বো, কোয়াড্রেটা পর্বের বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে তোমরা যদি একটু নিজের দিকে যাও, চলো তাহলে আমরা একদম পুরো বৈশিষ্ট্যে চলে যাব যে আসলে কি কি কোয়াড্রেটার বৈশিষ্ট্য কি কি আছে। দেখো কোয়াড্রেটার পর্বের বৈশিষ্ট্যগুলো একটু যদি দেখো, তাহলে দেখো এখানে কি কি বৈশিষ্ট্য আছে, আমরা দেখি কি কি বৈশিষ্ট্য আছে। তাহলে কোয়াড্রেটা পর্বের এক নাম্বার একদম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ওর কি থাকতে হবে বলতো? নটোকর্ড থাকতে হবে। নটোকর্ড কি জিনিস তোমাদেরকে শিখিয়েছি, বারবার শিখিয়েছি। তারপরে কি, স্নায়ুরজ্জু থাকতে হবে, গলবিলীয় ফুলকারন্ধ্র থাকতে হবে, একটা ইন্ডোস্টাইল থাকতে হবে এবং একটা পায়ু পশ্চাৎ লেজ থাকতে হবে, ঠিক আছে? এই যে পাঁচটা বৈশিষ্ট্য দেখালাম, এই পাঁচটা বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বুঝতে পারছো? তুমি যদি এই বৈশিষ্ট্যগুলো ভুলে যাও, এই পাঁচটা বৈশিষ্ট্য ভুলে যাওয়া যাবে না। বুঝতে পারছো? এই পাঁচটা বৈশিষ্ট্য আমরা কি করব, একদম মনে রাখতে হবে, ঠিক আছে? তো এই পাঁচটা বৈশিষ্ট্য দেখো, নটোকর্ড থাকবে, স্নায়ুরজ্জু থাকবে, গলবিলীয় ফুলকারন্ধ্র থাকবে, ইন্ডোস্টাইল থাকবে এবং হচ্ছে পায়ু পশ্চাৎ লেজ থাকবে। বুঝতে পারছো? তো এই পুরো বৈশিষ্ট্যটা আমরা মনে রাখবো একটা চমৎকার একটা সেন্টেন্স দিয়ে। সেন্টেন্সটা এরকম, একটু দুষ্ট সেন্টেন্স, মানে মনে রাখবো যে নাসার নাসার ফুল, নাসার যে ফুল, বুঝছো? নাসা যেন, হ্যাঁ, নাসা, তো নাসার ফুল এখানে আসলো। বুঝতে পারছো? নাসার ফুল কোথায় আসলো? এখানে এলো। বুঝছো? এই যে এখানে বলতে আছে, এখানে বলবো নাকি উচ্চারণ করবো না, তোমরা দেখে নাও। বুঝতে পেরেছো? নাসার ফুল পাশায় এলো। হ্যাঁ, এভাবে মনে রাখতে হবে। এখন তুমি বলো ভাই আপনি কি বললেন, এগুলো তো পচা শব্দ। হ্যাঁ, তুমি তো পড়া মনে রাখতে চাও, তাই না? ভুল করে হলেও পড়া মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? একটু দুষ্ট শব্দ হলেও পড়াটা কি করতে হবে, মনে রাখতে হবে। পড়া যদি ভুলে যাও তাহলে হবে না। বুঝছো? তো দেখো, এই নট মনে রাখতে হবে, ন দিয়ে কি মনে রাখতে হবে? নটকর থাকবে। স দিয়ে কি মনে রাখবা? স্নায়ুরজ্জু থাকবে।
ফুল দিয়ে মনে রাখবা ফুলকার অন্তরে থাকবে। প দিয়ে মনে রাখবা এই যে এখান থেকে মনে রাখবা পায়ু পশ্চাৎ লেজ থাকবে, বুঝতে পারছো? আর এটা দিয়ে মনে রাখবা কি বলতো, ইন্ডোস্টাইল থাকবে, বুঝতে পারছো? তাহলে এই পুরো বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আর একটা প দিয়ে মনে রাখতে পারো যে পরিপাক তন্ত্র থাকবে, বুঝতে পারছো? এইগুলো তেমন ইম্পর্টেন্ট না, এইগুলো তেমন ইম্পর্টেন্ট না, এই পাঁচটা ইম্পর্টেন্ট। তুমি তোমার নাম ভুলে যাবা, তুমি তোমার প্রেমিকার নাম ভুলে যাবা, কিন্তু এই করডাটা পর্বের বৈশিষ্ট্য তোমার ভুলে যাওয়াই যাবে না, বুঝতে পেরেছো? এটা মনে রাখতেই হবে। এবার যদি তুমি এখানে দেখো এই নটোকর্ড, নটোকর্ড আবার কি জিনিস আমরা তোমাদের বলেছি, নটোকর্ড হচ্ছে নরম জিনিস, তোমাদের বলেছিলাম নটোকর্ড এন দিয়ে শুরু, এন দিয়ে শুরু, এন মানেই তো নরম জিনিস, তাই না? নরম একটা দণ্ড, নরম। তাহলে এই যে নরম একটা জিনিস, এটা আমাদের পিঠের একদম পিঠ বরাবর কি থাকবে, পৃষ্ঠ মধ্যরেখা বরাবর একটা দণ্ড থাকবে, ওটাই কি আমরা বলতেছি কি নটোকর্ড। তাহলে নটোকর্ড হচ্ছে আজীবন কর্ডেটের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর বরাবর পৌষ্টিক নালী এবং স্নায়ুরজ্জুর মাঝখানে দণ্ডাকার স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড থাকবে, ঠিক আছে? তোমাদের আমরা বলেছি যে শুধু মনে রাখবা নটোকর্ড কি জিনিস, নটোকর্ড একটা নরম দণ্ড যেটা ইলাস্টিসিটি আছে, যার কি আছে, ইলাস্টিসিটি আছে, বুঝছো? এবার যদি আসো এই যে স্নায়ুরজ্জু, নটোকর্ডের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর ফাঁপা নলাকার একটা স্নায়ুরজ্জু থাকে, বুঝতে পারছো? তো এই স্নায়ুরজ্জুটি যারা মনে করো মেরুদণ্ডী প্রাণী, যারা মেরুদণ্ডী প্রাণী মানে এই যে মেরুদণ্ড আছে যাদের পিঠ বরাবর, হ্যাঁ, এই স্নায়ুরজ্জুটি তাদের দুইটা ভাগে ভাগ হয়ে যায়, মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। মানে তুমি যদি এইভাবে চিন্তা করো, এই যে ধরো এইরকম একটা এখানে ব্রেন থাকবে, আর ব্রেনের পরে এই যে এরকম কি থাকবে, স্পাইনাল কর্ড থাকবে, বুঝতে পারছো? এটা হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক, আর হচ্ছে স্পাইনাল কর্ড। এটা কাদের থাকবে, এটা থাকবে হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর, বুঝতে পারছো? আর অমেরুদণ্ডী প্রাণী কিন্তু যারা কর্ডেট তাদের কিন্তু শুধু কি থাকবে, তাদের শুধু নটোকর্ড থাকবে। এবার গলবিলীয় ফুলকা থাকবে, শেষ, ফুলকা থাকবে, কয়েক জোড়া ফুলকা থাকতে পারে। ওকে, ইন্ডোস্টাইল, ইন্ডোস্টাইল মানে হচ্ছে গলবিলের নিচে একটা ইন্ডোস্টাইল থাকবে, যেটা মেরুদণ্ডী প্রাণীতে সেটা হয়ে যাবে থাইরয়েড, এই যে গলা থাইরয়েড গ্রন্থি হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে ইন্ডোস্টাইলটা একসময় কিসে পরিণত হয়ে যাবে, থাইরয়েড গ্রন্থি হয়ে যাবে। এবারে সব পায়ু পশ্চাৎ লেজ, লেজ থাকবে। তার মানে আমরা কি বলতো, আমরা কি বানর নাকি, লেজ থাকবে, কারো লেজটা থেকে যায়, কারো লেজটা বিলুপ্ত হয়ে যায়, বুঝতে পারছো? এবার আসো পরিপাক তন্ত্র থাকতে পারে, রক্ত সংবহন তন্ত্র থাকতে পারে। এইগুলা বৈশিষ্ট্য আমাদের কাছে খুব বেশি ভ্যালু বহন করছে না আপাতত। এখন যদি তোমরা এই জায়গায় আসো তাহলে দেখতে পাবো হৃৎপিণ্ডের অবস্থান, এগুলো আমরা এখন পড়বো না, এগুলো এমনি জাস্ট এগুলো দেখবে, এগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নাই আমাদের। দেখো আমরা কিন্তু এই যে প্রাণী জগতের প্রধান পর্ব সমূহ আমরা বৈশিষ্ট্যগুলো সবগুলো পড়ে আসছি, পরিভেরা পর্বের বৈশিষ্ট্য পড়ে আসছি, নিউটনের পর্বের বৈশিষ্ট্য পড়ে আসছি, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা সমস্ত পর্বের বৈশিষ্ট্য কিন্তু আমরা চমৎকার করে একবারে বিস্তারিত কিন্তু পড়াশোনা করে আসছি। তাই এইগুলো নিয়ে আর কি নাই, চিন্তার কিছু নাই। এখন আমরা পড়বো হচ্ছে এই যে করডাটা, করডাটার মধ্যে বহু শ্রেণীবিন্যাস আছে এবং প্রত্যেকটা শ্রেণীবিন্যাসের আবার বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। কেন জানি না পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন আসে, তাই এগুলো তোমাকে জানতে হবে। এখন যদি তুমি আসো যে এই যে করডাটা পর্ব, হ্যাঁ, করডাটা পর্বের আমরা যদি দেখি করডাটা পর্বের আবার শ্রেণীবিন্যাস আছে। তো করডাটা পর্বে যদি শ্রেণীবিন্যাস আমরা করি তাহলে দেখবা এই এই এইখানে আসো, হ্যাঁ, এইগুলা কি লেখা আছে থাকুক, সমস্যা নেই, এই বুঝছে না কেন, এইখানে আসো, হ্যাঁ। তো করডাটা পর্বের এই যে এখানে করডাটা পর্বের বৈশিষ্ট্য, তাহলে করডাটা পর্বের বৈশিষ্ট্য কি, করডাটা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে, করডাটা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে দেখো করডাটা পর্বের শ্রেণীবিন্যাস। তাহলে করডাটাকে আমরা প্রথমে কয়েকটা সাব ফাইলেমে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা হচ্ছে সিফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা। এখন এই যে ইউরোকর্ডাটা দেখতেছো, এই ইউরোকর্ডাটা আবার ভাগ করা যায় হচ্ছে তিন ভাবে। একটা ক্লাস 1 সেটার নাম হচ্ছে অ্যাসিডিসিয়া, ক্লাস 2 থ্যালিসিয়া, থ্যালেইসিয়া, আর একটা হচ্ছে লার্ভেসিয়া। তো এইগুলোকে আমরা মনে রাখি, ইউরোকর্ডাটা থেকে মনে রাখি এ টি এল, মনে রাখবে এটিএল, এ দিয়ে কি অ্যাসিডিসিয়া, টি দিয়ে থ্যালিসিয়া, এল দিয়ে লার্ভেসিয়া। দেখো এখানে তিনটে আছে না, তোমরা মনে রাখবা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেখানে তিন কথাটা বাবা, যেমন ধরো তিন প্রকার, তিনটা ক্লাস, তিনটা প্রকার মানে তিনটা ক্লাস, কোনো জিনিস তিন ভাগে ভাগ করা হয়েছে, তিনটা বৈশিষ্ট্য আছে, এটা তিন ডবল গুরুত্ব দিয়ে পড়তে হবে। এর কারণ হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা এরকম যে নিচের কোনটি সঠিক নয়, নিচের কোনটি ইউরোকর্ডাটার প্রকারভেদ নয়, এরকম করে প্রশ্ন আসবে, বুঝতে পারছো? তাই তোমাকে যেখানে আমরা তিন কথাটা পাবো সেখানে আমরা একটু তিন ডবল গুরুত্ব দিয়ে পড়বো যাতে ওইটা আমরা বুঝতে পারি। এখন আসো
এইবার আসো, তাহলে এটিএল মানে কি, অ্যাসিডিসিয়া, থ্যালিসিয়া, লার্ভেসিয়া। এবার আসো, এই যে সাইক্লোস্টোমাটা, এটাকে আবার আমরা ভাগ করছি। এই যে দেখো সিফালোকর্ডটা, এই সিফালোকর্ডটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। এই যে সাইক্লোস্টোমাটা, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা পিএম মানে মনে রাখবা পিএম, পিডিএম মানে পেট্রোমাইজেন্টিটা, আর একটা হচ্ছে মিক্সিনি। আর ন্যাথোস্টোমাটা আমরা পরে পড়বো, ন্যাথোস্টোমাটা নিয়ে, হ্যাঁ ন্যাথোস্টোমাটা নিয়ে আমরা পরে পড়বো। এখন আসো আমরা যদি এবার নিচে আসি, তাহলে তোমরা পাবা, আচ্ছা দেখো ইউরোকর্ডাটা এবং সিফালোকর্ডাটা, এই প্রাণীগুলো মেরুদণ্ড গঠিত হয় না, মানে এদের পিঠ মানে মানে মেরুদণ্ড গঠিত হয় না। মেরুদণ্ড মানে তো বোঝো, মেরুদণ্ড গঠিত হয় না, এই জন্য এদেরকে আমরা বলতেছি হচ্ছে প্রোটোকর্ডাটা বা আদি কর্ডাটা। মানে এরা যেহেতু মেরুদণ্ড গঠিত হয় না, ধরো কোনো প্রাণীর মেরুদণ্ডই নাই, তার মানে তো ওর কোনো তেমন কোনো শক্তিশালী উন্নত প্রাণী নয়। ওকে, তাহলে আমরা এবার পড়বো হচ্ছে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য। এবার আসো আমরা ওই যে ইউরোকর্ডাটা যে উপপর্ব আছে, এই ইউরোকর্ডাটার উপপর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে, এইগুলো আমাদের একটু জানতে হবে। দেখো ইউরোকর্ডাটাতে প্রাণী আছে 3000টা, কয়টা? 3000 প্রজাতির। এইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রাণীগুলাকে কিছু প্রজাতি কি করে সাইফন দিয়ে সজোরে পানি উচ্চারিত করে বলে এদেরকে বলা হয় সাগর ফোয়ারা। বুঝতে পারো, সাগর ফোয়ারা নামে পরিচিত। এবং এদের যে আবরণ, এই প্রাণীর যে আবরণ, এই আবরণটা হচ্ছে টিউনিসিন নির্মিত, টিউনিসিন নামক একটা আবরণে আবৃত। বুঝতে পারছো? এবং এই যে টিউনিসিন, এটা আবার সেলুলোজ দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? সেলুলোজ। যেমন আমরা কি বলছি বলতো, উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? সেলুলোজ দ্বারা তৈরি। ঠিক সেই সেলুলোজ দ্বারা তৈরি হচ্ছে এটা, ঠিক আছে, সেলুলোজ দ্বারা তৈরি। এবার আসো, এই আবরণকে বলা হয় টিউনিক। এই সেলুলোজের এই আবরণটাকে কি বলতেছি? দেহ আবরণ স্বচ্ছ, সাদাটে, বাদামি, হলদে, নীল হতে পারে। এই আবরণটাকে আমরা বলছি টিউনিক। তাহলে টিউনিসিন নির্মিত আবরণে আবৃত, মানে এই আবরণটা কি দিয়ে তৈরি? টিউনিসিন দ্বারা তৈরি। এই টিউনিসিনের কেমিক্যাল ফর্মটার নাম হচ্ছে সেলুলোজ, এবং এই আবরণকে বলে হচ্ছে টিউনিক। বুঝতে পারছো? আচ্ছা, গোষ্ঠীগত নাম হিসেবে ইউরোকর্ডেটকে আমরা বলি টিউনিকা। কেন টিউনিকা বলি? মানে ইউরোকর্ডেটের আরেকটা নাম হচ্ছে টিউনিকা। কেন? কারণ ওর পর্দাটার নাম হচ্ছে কি? টিউনিক। বুঝতে পারছো? এখন যদি আসো, আমরা যদি এখানে আসি, আরেকটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে নটোকর্ড অবলম্বিত পেশল। এটা লাগবে না আমাদের, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, এখানে দেখো একটা চমৎকার একটা জিনিস আছে যে মানে সচল প্রাণী নিশ্চল হয়ে পড়ে। মানে ধরো একটা চিন্তা করো তো, ধরো একটা প্রাণী ছোটবেলায় চলাচল করতে পারতো, কিন্তু বড় হয়ে ওই নিশ্চল হয়ে গেছে। তাহলে কি এটা মানে চলাচল করা উন্নত বৈশিষ্ট্য, আর নিশ্চল হয়ে যাওয়া অনুন্নত বৈশিষ্ট্য? বুঝতে পারছো? তাহলে এই যে ধরো ছোটবেলায় ও চলাচল করতে পারতো, লাফালাফি করতে পারতো, বড় হয়ে নিশ্চল হয়ে গেছে। তো জীবন চক্রে এইভাবে প্রগতিশীল বৈশিষ্ট্যের পশ্চাৎমুখী রূপান্তরকে বলা হয় প্রতিবী রূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। মানে মনে করো তুমি ছিল অনেক বড় লোক, পশকিট। পশকিট মানে ধরো তোমার বাপের প্রচুর টাকা পয়সা ছিল, তুমি মনে করো তোমার দাদার গল্প শুনবা না, যে গল্প শুনবা যে আমার দাদার 100 বিঘা সম্পত্তি ছিল, আমার দাদা জমি বিক্রি করেছে আর খাইছে, হ্যাঁ খেয়েছে। তাহলে চিন্তা করো যে তুমি কি করছো, তুমি আগে ছিল অনেক বড় লোক, অনেক পশ, তারপরে তুমি কি হয়ে গেছো? তুমি হয়ে গেছো রিক্সাওয়ালা। তারপরে তুমি গান গাচ্ছ, ওছো কিনা ভুলিস কিনা, ভুলিস, মানে এটা গান আছে না, ওছো কিনা বুঝিস কিনা আমারে, আমি এখন রিক্সা চালাই কোথায়? ঢাকা শহরে। হ্যাঁ, তো এই যে তুমি গরিব হয়ে গেছো, তুমি পশ কিড ছিলা, তুমি ঘুরতা একটা সুজুকি বাইক নিয়ে তুমি ঘুরে বেড়াতা, কিন্তু তুমি হয়ে গেছো কি? ঢাকা শহরের রিক্সাওয়ালা। তারপর তুমি গামছা মাথায় দিয়ে গান গাচ্ছ কি? ওছো কিনা ভুলিস কিনা আমারে, তুই আমারে, আমি এখন রিক্সা চালাই কোথায়? ঢাকা শহরে। এই যে তুমি তোমার জীবন চক্রের যে অধপতন, এই অধপতনটাকে বলতেছি আমরা প্রতিভ রূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। বুঝতে পারছো কি? তাহলে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস কি? তাহলে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস হচ্ছে তোমার প্রগতিশীল বৈশিষ্ট্য ছিল, মানে তুমি কি ছিলা? বড়লোক ছিলা। তারপরে তুমি কি করছো? তুমি আস্তে আস্তে কি হয়ে গেছো? নিম্নমুখী চলে গেছো। বুঝতে পারছো? তোমার অধপতন হয়েছে। এই যে রূপান্তর, এটাকে আমরা বলতেছি রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। মানে আগেও ছিল, মানে আগেও মুভ করতে পারতো, চলাচল করতে পারতো, পরবর্তীতে দেখা গেল ও নিশ্চল হয়ে গেছে। বুঝতে পারছো? প্যারালাইসিস হয়ে গেছে, ওমার মুভ করতে পারতেছে না। এই যে ওর পতন, এই পতনটাকেই আমরা বলতেছি রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বা প্রতিভ রূপান্তর। এই যে পুরো বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম,
এই ফুল বৈশিষ্ট্যগুলো আমাদের মুখস্থ করতে হবে। এই ফুল বৈশিষ্ট্যগুলো মুখস্থ করার জন্য আমরা চমৎকার একটা লাইন তোমাদেরকে দিতে পারি। সেই লাইনটা হচ্ছে আমরা এইভাবে মনে রাখতে পারি। যেমন ধরো আমরা যদি একটু এই লাইনগুলো যদি একটু মিশাই, এই লাইনগুলো যদি একটু মিশাই, তাহলে এখানে দেখো আমরা একটা কিভাবে এটা মনে রাখতে পারি। দেখো তোমরা লিখে ফেলো, তুমি লিখবা এভাবে লিখবা যে ইউ সি আ ট্রি, ইউ সি আর ট্রি মানে কি, মানে দেখো তোমরা কিন্তু দেখো ইউ সি আর ট্রি মানে হচ্ছে ইউ দিয়ে মনে রাখবা কি বলতো, ইউরো করাটা, সি দিয়ে মনে রাখবা সি, সি সি দিয়ে মনে রাখবা কি বলতো, সি দিয়ে সাইফন, সি দিয়ে সাগর ফোয়ারা। বুঝতে পারছো? তাহলে ইউরো করাটা কি বলতো, এরা এদের সাইফন দিয়ে পানি উৎসারিত করে বলে এদেরকে আমরা বলতেছি সাগর ফোয়ারা। ভেরি গুড, সি স্কোয়ার্ড। এবার আসো টি দিয়ে মনে রাখবা কি বলতো, এদের কি থাকে, আচ্ছা সি দিয়ে আরেকটা কথা মনে রাখবা কি বলতো, সি দিয়ে আরেকটা কথা মনে রাখবা, এদের এই যে টিউনিসিন এদের সেলুলোজ দ্বারা তৈরি। বুঝতে পারছো? এবার আসো ট্রি, ট্রির ক্ষেত্রে টি দিয়ে মনে রাখবা এদের পর্দাটা টিউনিসিন নির্মিত, এবং যেহেতু টিউনিসিন নির্মিত এই জন্য এদের আবরণকে বলা হয় টিউনিক, টি দিয়ে। এবং এদেরকে ইউরোকর্ডেটকে আমরা টিউনিকাও বলতে পারি। এবং আর দিয়ে যেটা মনে রাখবা, এই যে আর ই ই ই, এটা দিয়ে মনে রাখবা এদের কি হয় বলতো, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস হয়, মানে প্রতিভ রূপান্তর হয়। বুঝতে পেরেছ? এখন যদি তাহলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এইবার যদি আমরা পরবর্তী পেজে যাই, তাহলে দেখো একটা চমৎকার জিনিস পাবো, সেটা হচ্ছে এদের বৈশিষ্ট্যগুলো আবার চমৎকার করে দেওয়া আছে। দেখো আমরা কিন্তু এদের বৈশিষ্ট্যগুলো অলরেডি করে ফেলছি, প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু আমরা করে ফেলছি। দেখো সেম বৈশিষ্ট্যগুলো তুমি এখানে পাবা। এই ছবিটা তোমরা একটু দেখে রাখবা, এই যে ছবিটা তোমরা কি করবে, একটু এই ছবিটা দেখে রাখবা। এই ছবিটা দেখে রাখবা কেন, এই ছবিটা দেখে রাখবা কারণ 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 হচ্ছে এই ছবিটা দেখে রাখবা, এর কারণ আছে। কারণ হচ্ছে এদের এই যে ছবিটা দেখতেছো না, এই ছবিটা দিবে পরীক্ষায় সৃজনশীলে, দেখবা বলছে উদ্দীপকের প্রাণী কোনটি, এর বৈশিষ্ট্য বর্ণনা করো। তাহলে তোমাকে এটা পারতে হবে। এবার আসো আমরা যদি ইউরোকর্ডেটার বৈশিষ্ট্যগুলো দেখি, দেখো আমরা যদি ইউরোকর্ডেটার বৈশিষ্ট্যগুলো দেখি, প্রথমে বলছে কি, একটা হচ্ছে কি, দেখো টিউনিসিন নির্মিত বর্ণিল, টিউনিসিন আবরণ আছে। তারপরে দেখো বলছে যে সামুদ্রিক পরিণত প্রাণী মাথায় অবস্থিত আঠালো গ্রন্থির সাহায্যে কোনো নিমজ্জিত কঠিন বস্তু সেটা আটকে থাকে, মানে নড়াচড়া করতে পারে না, নিশ্চল জীবন যাপন করে। কিন্তু লার্ভা কি মুক্ত সাঁতারু। আমি তোমাদের আগেই বলেছি যে কি, তুমি ধরো বাপের পশকিট, তুমি কি করো সুজুকি জিক্সার নিয়ে ঘুরে বেড়াচ্ছ, ঠিক আছে? তারপর ধরো তোমার কি হয়েছে বলো তো, তোমার পতন হয়েছে, এবং তুমি কি করছো, তুমি ঢাকা শহরে গামছা মাথায় দিয়ে কি করতেছো, রিক্সা চালাচ্ছ এবং গান গাচ্ছ। ওই গানটা কোন গানটা বলো তো, এই যে ও সকিনা গেছস কিনা ভুইলা আমারে, আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। এটাই এই যে রূপান্তর, এই যে দেখো এই যে নিশ্চল হয়ে গেল, লার্ভা ছিল মুক্ত সাঁতারু, এই যে রূপান্তর, এই রূপান্তরকে আমরা কি বলছি বলতো, প্রতিভ রূপান্তর। ঠিক আছে? আচ্ছা এই প্রতিভ রূপান্তর আবার পাবো আমরা, আবার তোমাদের ওই গল্প বলবো, বারবার বলবো যাতে তোমাদের মনে থাকে। এবার আসো এই যে দেহের লেজ অংশে নোটোকর্ড থাকে এবং স্নায়ুরজ্জু সীমাবদ্ধ থাকে। তাহলে যেহেতু এটা যেহেতু ইউরোকর্ডেটা প্রাণী, মানে কর্ডেটা আছে, তাহলে নোটোকর্ড থাকবে, এটা আবার বলতে হবে নাকি? ওকে। তারপরে দেখো লার্ভার রূপান্তরের সময় স্নায়ুরজ্জু সংক্ষিপ্ত হয়ে যায়। হ্যাঁ, সে সংক্ষিপ্ত হয়ে একটি স্নায়ু গ্রন্থি বা গ্যাংগ্লিয়নে পরিণত হয়, মানে স্নায়ুরজ্জুটা হচ্ছে গ্যাংগ্লিয়নে পরিণত হয়। এবং দেখো রক্ত সংবহন তন্ত্র মুক্ত ধরনের, এবং হৃদচক্রের রিভার্স পেরিস্টালসিস দেখা যায়, অর্থাৎ উল্টো দিকে রক্ত প্রবাহ প্রতিবার উল্টো দিকে গতিপথ পরিবর্তন করে। পেরিস্টালসিস মানে কি, সিধা দিকে, আর রিভার্স পেরিস্টালসিস মানে হচ্ছে উল্টা দিকে। বুঝতে পারছো? এটাও মুখস্থ করতে হবে। এবার আসো উভয়লিঙ্গ জীবন চক্রে কি দেখা যায়, ট্যাডপোল লার্ভা দশা দেখা যায়। বুঝতে পারছো? তারপরে দেখো যে লার্ভার প্রতিভ রূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস ঘটে, উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে, অন্যান্য অঙ্গ 90 ডিগ্রি ঘুরে যায়। তাহলে দেখো এই পুরো বৈশিষ্ট্যটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। তো পুরো বৈশিষ্ট্যের মধ্যে তোমাকে একটা জিনিস, মানে ধরো কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যেমন টিউনিসিন, টিউনিক, তারপর হচ্ছে রিভার্স পেরিস্টালসিস, ট্যাডপোল এবং রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। এই বিষয়গুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আমরা তোমাদেরকে একটু যদি বলি, সেটা দেখো এখানে আসো, দেখো এই যে ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই প্রাণীর ট্যাডপোল লার্ভা দশা। এই পিচ্চিকালে কি করে, এই পিচ্চিকালে অনেক সাঁতার কাটতে পারে, অনেক মুভ করতে পারে, অনেক দৌড়ে বেড়াতে পারে। বুঝতে পারছো? তারপরে যখন ও কি হলো, ও বড় হয়ে গেল, তখন ও কি করবে, এই জায়গা থেকে একটা কেমিক্যাল, একটা আঠালো পদার্থ বের হবে। বুঝতে পারছো? আঠালো পদার্থ বের হবে, এই পদার্থের জন্য ও কি করবে, ও হচ্ছে
ওই যে কোনো একটা জায়গার সাথে কি করবে, আঠা দিয়ে ও লেগে যাবে, আর চলাচল করতে পারবে না, নিশ্চল হয়ে যাবে। তাহলে দেখো ট্যাডপোল লার্ভা দশায় কি ছিল, মুভ করতে পারতো, তারপরে আর কি করতে পারতেছে না, নড়াচড়া করতে পারতো না, নিশ্চল হয়ে গেছে। তাহলে দেখো এই যে রূপান্তর, ওর যে জীবনের পতন, ওই যে আগে নড়াচড়া করতে পারতো, ও এখন নড়াচড়া করতে পারে না, এটাকেই আমরা বলতেছি হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। ওই যে সেই গল্প ওই আগের গল্পটা কি, যে তোমার বাপের অনেক টাকা পয়সা ছিল, তুমি সুজুকি জিক্সার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতা এবং টিপ টিপ দিতা, এবং মেয়েদের দেখলে মনে করো একটু এরকম করে চলে যেতা। তারপরে কি হলো, তারপরে তোমার জীবনের কোনো একটা কারণে পতন এসে গেল, তোমার অধঃপতন হয়ে গেল, তারপর তুমি একটা গাছ ছাই মনে করো মাথায় একটা গামছা বাঁধলা, তারপর ঢাকা শহরে গেলা, তারপরে তুমি কি করলে, একটা রিক্সা নিলা, তারপর তুমি গান গাবা যে ও সকিনা গ্যাসুস কিনা ভুইলা আমারে, আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। এই যে রূপান্তর, এটা কি আমরা বলছি রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। ঠিক আছে, তাহলে এই রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস তুমি মনে রাখবা। এবার আসো, আমরা এই যে পুরো বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা মনে রাখছি কিভাবে বলতো, কি বলতো, ইউ সি আ কি বলতো। এবার তুমি এটা মনে রাখবা, ইউ সি আ গুড ট্রি, মানে তুমি একটা ভালো গাছ দেখেছো, চমৎকার একটা গাছ দেখেছো, বুঝতে পারছো, ট্রি, টি আর ইটা না, ট্রি। তাই ইউ দিয়ে মনে রাখবে ইউরোকর্ডাটা, তাহলে সি দিয়ে মনে রাখবে হচ্ছে সাইফোন, সি স্কোয়াড, তারপরে সেলুলোজ দ্বারা তৈরি। তারপরে কি মনে রাখবা, যে গুড থেকে মনে রাখবে এদের হচ্ছে এই লার্ভার যে স্নায়ু রজ্জুটা গ্যাংলিয়ন হয়ে যায়। ওকে, আর টি দিয়ে মনে রাখবে এদের লার্ভা দশার নাম হচ্ছে ট্যাডপুল লার্ভা দশা। কি দশা, ট্যাডপুল লার্ভা দশা, বুঝতে পারছো। টি দিয়ে মনে রাখবা টিউনিসিন পর্দা আছে, এবং আর দিয়ে মনে রাখবা একটা মনে রাখবা এদের রিভার্স পেরিস্টালসিস ঘটে। আর দেখি মনে রাখবো তো এদের রিভার্স পেরিস্টালসিস ঘটে, এবং আর যার একটা কথা মনে রাখবা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। আশা করি এই পুরো বৈশিষ্ট্যটা তোমরা মুখস্থ করতে পারবা। যদি মুখস্থ না করতে পারো তাহলে যে করে হোক এই যে গল্প টল্প এগুলো একটু মনে রাখো, মনে রাখতেই হবে, আসলে ভুলে যাওয়া যাবে না, বুঝতে পেরেছ। নাহলে ওই গল্পটা মনে রাখবা, ওই ছকিনার গল্পটাই মনে রাখবা, ঠিক আছে, তাহলেও হবে। ওকে, তাহলে দেখো আমরা যদি এবার যেটা পড়বো সেটা হচ্ছে কি, তাহলে দেখো আমরা কি বললাম বলতো, আমরা পড়লাম হচ্ছে ইউরোকর্ডাটা পর্বের বৈশিষ্ট্য। তাহলে ইউরোকর্ডাটের মধ্যে যে সাবফাইলাম গুলো আছে, সাবফাইলাম গুলো কি আছে, অ্যাসিডিসিয়া, তারপর হচ্ছে লার্ভেসিয়া, থ্যালিসিয়া। তো এই পর্বগুলোর বৈশিষ্ট্যের মধ্যে ইউরোকর্ডাটের বৈশিষ্ট্যগুলোই থাকবে, দুই একটা মিস হতে পারে, বুঝতে পারছো। মানে সব পর্বেই তো ইউরোকর্ডাটের সমস্ত বৈশিষ্ট্য থাকবে না, মানে ইউরোকর্ডাটের সাবফাইলামই তো একটা অ্যাসিডিসিয়া, তাই না। তাহলে ইউরোকর্ডাটের যা বৈশিষ্ট্য, অ্যাসিডিসিয়ার সেম বৈশিষ্ট্য থাকবে, কিন্তু এর মধ্যে কিছু জিনিস একটু কি থাকবে, কম থাকবে, বুঝতে পারছো। যেমন ধরো আমরা যদি বলি যে অ্যাসিডিসিয়ার আসলে কি কি বৈশিষ্ট্য আছে, তার আগে অ্যাসিডিসিয়ার ছবিটা দেখে নিবা। ছবিটা তোমার মানে মনের ভিতর গেঁথে নিবা, যাতে তুমি উদ্দীপকে এই ছবিটা দেখলে তুমি যাতে মনে করতে পারো যে ভাই এটা এখানে বলছে, বুঝতে পারছো। উদ্দীপকের ছবিটা দেখলে তুমি বুঝতে পারো যে এটা হবে, এটা এরকম হবে, বুঝতে পারছো। এখন যদি দেখো এই অ্যাসিডিসিয়া, এই ছবিটা তুমি কি করবা, দেখে নিলাম। এখন আসো এর বৈশিষ্ট্য কি, বলছে এই যে অ্যাসিডিসিয়া এরা হচ্ছে একক বা কলোনিবাসী, এবং স্থির বা মুক্ত সন্তরণশীল আমরা জানো। এবং বলতো এরা যেহেতু কর্ডাটার মধ্যে, তাহলে এর নাম কি হবে, সাগর পরা নয় পরিচিত হবে, সহজ কথা, তাই না। তারপরে দেখো পরিণত প্রাণী এক প্রান্তে ভিত্তিস্তর সংলগ্ন থাকে, তুমি জানো যে এরা পরিণত প্রাণী নড়াচড়া করতে পারে না, এবং ছিদ্রবিহীন নলাকার প্রবর্তন বহন করে। তারপরে দেখো এই যে চামড়া টিউনিকা থাকে, আবৃত থাকে, ফুলকা রন্ধ্র থাকবে, ঠিক আছে, এবং কি নাই, লেজ নাই, কি নাই, লেজ নাই। দেখো লার্ভা লেজ বিশিষ্ট, কিন্তু পরিণত প্রাণী লেজবিহীন। এর তোমার কি বৈশিষ্ট্য মুখস্থ করতে হবে, তুমি কিন্তু ইউরোকর্ডাটের যা বৈশিষ্ট্য এরও সেম বৈশিষ্ট্য, ইউরোকর্ডাটের যে বৈশিষ্ট্যগুলো আছে এরও সেম বৈশিষ্ট্য, যে ভাই এরা একক হতে পারে, কলোনি হতে পারে, এদের সাগর ফোয়ারা বলতেছি, এদের যে এদের যে প্রাচীর, এই প্রাচীরটাকে আমরা বলতেছি হচ্ছে টিউনিকা, এবং এদের ফুলকারন্ধ্র আছে, এদের লেজ নাই, সহজ, এটাই তো। ওকে, তারপরে তুমি যদি একটু নিচে আসো তাহলে তুমি দেখতে পাবা যেটা, সেটা হচ্ছে থ্যালিসিয়া। তাহলে থ্যালিয়াসিয়া এর বৈশিষ্ট্য কিন্তু কি হবে, সেম হবে, কিন্তু দুই একটা জিনিস মিস্টেক থাকতে পারে। যেমন ধরো এখানে যদি দেখি আমরা, দেখো সেম, যে এরা একক কলোনি, সমুদ্রবাসী, সবাই সমুদ্রে বাস করবে, সহজ হিসাব। তারপরে হচ্ছে ফাঁপা, নলাকার, দেখো সমস্ত বৈশিষ্ট্য কিন্তু সেম, সমস্ত বৈশিষ্ট্য কিন্তু সেম। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে বৃত্তাকার পেশি বন্ধনী আছে, এইটা একটু পড়লাম। ওকে, আর কিছুই নাই, সেম বৈশিষ্ট্য, ওইটারও যা বৈশিষ্ট্য এখানেও কিন্তু সেম বৈশিষ্ট্য, বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো আমরা যদি এখানে আসি, দেখো লার্ভেসিয়া। তো লার্ভেসিয়া থেকে একটা কথা মনে রাখবা, যেমন ধরো এই যে লার্ভেসিয়া, তুমি কি তোমরা কখনো, আমি তো রাজশাহী থাকি, তো রাজশাহীর একটা চমৎকার ভাষা আছে, বলবে লি লে না লে না লে, বুঝতে পারছো। হ্যাঁ, মানে
ওরা দন্ত নকে অনেকে অনেকটা লর মতো উচ্চারণ করে। হ্যাঁ, তুমি যখন বলবে নিবেন, রাজশাহীর মানুষ বলবে লিবেন নাকি, বারে লিবেন নাকি, বুঝতে পারছো? মানে তুমি যেটা দন্ত না বলতেছ, ও সেটা ল বানা ফেলবে, বুঝতে পারছো? যেমন রিক্সাওয়ালাকে বলবে ভাই মামা লিবেন, লিবেন, হ্যাঁ, বুঝতে পারছো? তো আমরা একটু রাজশাহী ভাষা দিয়ে মনে রাখবো যে লার্ভিসিয়াতে হচ্ছে লাই, লাই মানে হচ্ছে নাই, বুঝতে পারছো? কি নাই, একটা দেখো কি নাই, দেখো একটা হচ্ছে সাইফোন এখানে নাই। দেখো ওই যে এটা কিন্তু সাইফোন থাকতো, হ্যাঁ, এটা কিন্তু কি নাই, সাইফোন নাই, বুঝতে পারছো? এইটাই বৈশিষ্ট্য, ওকে, এটা একটু মনে রাখবা। এবং দেখো পরিণত প্রাণী ব্যাঙ্গাচিয়াকের লার্ভার মতো সমুদ্রবেষ্টি স্নায়ুরজ্জু এবং নাটোকাটবাহী লেজটি বাঁকা দেহের নিচে সমান্তরালভাবে অবস্থান করে। দেহের আবরণ অস্থায়ী পাতলা স্বচ্ছ, ওটার নাম টিউনিকা, বুঝতে পারছো? আর এক জোড়া নলকা আছে। তাহলে কি নাই, বলবা যে লার্ভেসিয়ায় নাই, কি নাই, সাইফোন নাই, বুঝতে পেরেছ? ওই যে লাই দিয়ে, ওকে। এবার যদি তুমি আর একটু নিচে আসো, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে সিফালোকর্ডাটা। আচ্ছা, এই সিফালোকর্ডাটা শুরু করার আগে তোমাদেরকে যদি আমরা একটু বলি যে সিফালো কথাটার অর্থ কি। এই যে সিফালো কথাটা দেখতেছো, এই যে সিফালো, হ্যাঁ, সিফালো, সিফালো কথাটার অর্থ হচ্ছে মাথা, বুঝছো? মাথা। আর কর্ডাটা মানে রজ্জু, সহজ হিসাব। সিফালো কর্ডাটা প্রাণীরা হবে হচ্ছে, এই দেখো, এটা দেখো, লম্বা কিন্তু পাতলা, স্বচ্ছ, পার্শ্বীয় ভাবে চাপা, দেখো দুই দিকে চাপা, এই ছবিটা কল্পনা করবা, চাপা। এবং এদের ডাক নাম হচ্ছে ভল্লাকার বা বল্লমাকার প্রাণী। আর ইংরেজি হচ্ছে ল্যান্সিওলেটস, এটাও মনে রাখতে হবে, ল্যান্সিওলেট, বুঝছো? তাহলে এটা কিন্তু একটু মনে রাখবা। এবার যদি তোমরা এদিকে আসো, একটু নিচ দিকে চলো, তাহলে দেখবা এই ল্যান্সিওলেটের বৈশিষ্ট্যগুলো কি কি। আচ্ছা, যখন তুমি দেখবা যে ল্যান্সিওলেট, তাই না, ল্যান্সিওলেট, তাহলে দেখো এই এই সিফালোকর্ডাটার একটা নাম কি বলো, ল্যান্সিওলেট। ওকে, ভেরি গুড, ল্যান্সিওলেট। এখন দেখো এই যে দেখো এদের বৈশিষ্ট্যগুলো কি, দেখো এদের দেহ লম্বা। এগুলো পড়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এদের ছবিগুলো তোমার মনে রাখতে হবে। তুমি যখনই তোমার মধ্যে সিফালোকর্ডাটা আসবে, তখন তুমি মনে করবে এরকম একটা চ্যাপ্টা প্রাণী, যার মুখে এরকম কি আছে, এই যে ওরা এরকম ওরাল সিঁড়ি আছে, ফুলগারন্ধ্র আছে, ইন্ডোস্টাইল আছে, তারপরে হ্যাপাটিক সেরাম আছে, এই যে মায়োটম আছে, পেশি স্তর আছে, মায়োটম আছে। এইগুলো তোমাকে একটু কল্পনার জগতে হারিয়ে যেয়ে তোমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এদের দেহ তাহলে কিরকম, লম্বা, তারপরে পার্শ্বীয় ভাবে কি, চাপা, পার্শ্বীয় ভাবে চাপা, বুঝতে পারছো? এটা গেল। তারপরে কি, এদের কি আছে, ওরাল সিঁড়ি আছে, কি বলতো, ওরাল সিঁড়ি আছে, বুঝতে পারছো? এবং ওরাল কি আছে, হুড আছে, ভেরি গুড। এবং আজীবন স্থায়ী নোটোকট বা নার্ভ কট আছে। এবং এদের গলবিলে ফুলকারন্ধ্র উপস্থিত, ফুলকাগুলো অ্যাট্রিয়ামে উন্মুক্ত, দেহের দুপাশে এই যে এই আকারের মায়োটম বেশি আছে, কি আছে, মায়োটম বেশি আছে। তাহলে তোমাকে কিন্তু কি করতে হবে, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো দেখো এই যে মাছ, এই যে মাছের মতো একটা দেখতে, হ্যাঁ, তো এটা দেখো, এটা দেখতে কিরকম, চাপা, চাপা। তারপরে দেখো কি আছে, এর ওরাল সিঁড়ি আছে, তারপরে কি আছে, অ্যাট্রিয়াম আছে, ফুলকাগুলো অ্যাট্রিয়ামে উন্মুক্ত। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওরাল সিঁড়ি, কি বলতো, ওরাল সিঁড়ি। আর কি, ওরাল কি, ফুড, বুঝতে পারছো? এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এখন যদি তুমি এইদিকে আসো, একটু এদিকে আসো, উপরের দিকে আসো, দেখো এর আরেকটা নাম কি বলতো, এর আরেকটা নাম হচ্ছে ল্যান্সিওলেট, না বলো, দেখো এর একটা নাম হচ্ছে ল্যান্সিওলেট। এটা একটু ভুলে যেও না, জানো, এটা একটু মনে রাখো, ঠিক আছে, ল্যান্সিওলেট। ওকে, তো এই পর্বের বৈশিষ্ট্যগুলো কি করবা, মনে রাখবা, ওকে। এইবার যদি আসো, তাহলে দেখো এই যে এই বৈশিষ্ট্যগুলো দেখলে এটা থেকে দেখবা কিন্তু, হ্যাঁ, ওরাল সিঁড়িগুলো দেখবা। আচ্ছা, এবার যদি নিচে আসো, তাহলে দেখবা ভার্টিব্রাটা, বলতো কি, ভার্টিব্রাটা, হ্যাঁ। তাহলে আমাদের এতক্ষণে আমরা আসলাম ভার্টিব্রাটাতে, বুঝতে পারছো? এতক্ষণে আমরা ভার্টিব্রা ছাড়া ছিলাম, তার মানে এতক্ষণ নটোকট কি হয় নাই, নটোকটটা ভার্টিব্রাটাই কনভার্ট হয় নাই, এখন আসলো ভার্টিব্রাটা। তো ভার্টিব্রাটা যদি দেখো, এ উপপর্বের আরেকটা নাম হচ্ছে ক্রেনিয়াম। কেন ক্রেনিয়াম বলতো, এ উপপর্বের আরেকটা নাম হচ্ছে ক্রেনিয়াটা। কোথায় গেল রে, ক্রেনিয়াটা, ক্রেনিয়াটা। কেন আমরা এদেরকে ক্রেনিয়াটা বলতেছি, কারণ আমাদের যে মস্তিষ্ক, আমাদের মস্তিষ্ক এই যে মাথার একটা হাড্ডি দ্বারা কি করা আছে বলতো, আবৃত করা আছে। এই যে মাথার হাড্ডি দ্বারা কভার করা আছে, এই মাথার হাড্ডিটার নাম হচ্ছে ক্রেনিয়াম, বুঝতে পারছো? এই যে ক্রেনিয়াম কাভারিং, যেহেতু আমাদের মস্তিষ্ক ক্রেনিয়ামের মধ্যে থাকে, দেখো অস্থিময় ক্রেনিয়ামের মধ্যে মস্তিষ্ক অবস্থান করে, এই জন্য আমরা এটাকে বলতেছি হচ্ছে কি বলো, ক্রেনিয়াটা। ভেরি গুড। এইবার যদি আসো যে এই যে বৈশিষ্ট্য,
ভার্টিব্রাটার বৈশিষ্ট্য। তো ভার্টিব্রাটার বৈশিষ্ট্যগুলো যদি আমরা তোমাদের একটু পড়াই, যে এখানে কি কি বৈশিষ্ট্য আছে। দেখো বৈশিষ্ট্য আছে হচ্ছে এই যে নটোকট। দেখো দেখো তুমি দেখো তুমি একটা ভার্টিব্রেট প্রাণী, তোমার যা যা বৈশিষ্ট্য আছে এরও সেম সেম বৈশিষ্ট্য আছে। তুমি তোমাকে দেখে নকল করবা, কি করবা, তোমাকে দেখবা দেখবা আমার কি কি আছে, বলবা প্রথমে ভাই আমার তো একটা নটোকট থাকবে অবশ্যই, না না, এই নটোকটটা কিসে পরিণত হয়ে যাবে, তরুণাস্থিময় কশেরুকা বিশিষ্ট মেরুদণ্ডী দিয়ে প্রতিস্থাপিত হবে। বুঝতে পারছো? এই যে পিঠে বরাবর যে মেরুদণ্ড আছে এটা পরিণত হবে। তাহলে আমাদের নটোকটটা কি হবে, হাড্ডিময় তরুণাস্থিময় একটা কিসে পরিণত হবে, কশেরুকায় পরিণত হবে। এটা এটা সহজ। এবার আসো পৃষ্ঠীয় ফাঁপা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড গঠন করবে স্নায়ুরজ্জু। এটাও আমরা জানি আমাদের কি আছে, এই যে ব্রেন আছে, ব্রেনের নিচ থেকে কি বের হয়েছে বলতো, স্পাইনাল কর্ড বের হয়েছে, এটাও আমরা জানি। তারপরে কি আমাদের স্কিন আছে ত্বক দিয়ে আবৃত, আর ও আরো কি আছে, মাছের আছে আইস, বাহির আছে পালক নখর শিং, এগুলো বর্ণনা করবা। তারপরে আমাদের পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ, তাই না, আমাদের পৌষ্টিকতন্ত্র কি সম্পূর্ণ, আমাদের যে পাকস্থলী আছে, আমাদের কি আছে অন্ননালী আছে, পায়ু আছে, সবকিছু কি কমপ্লিট। এখন আসো, তার মানে দেখো পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ, তার মানে এখানে যকৃত আছে, অগ্নাশয় আছে। তারপরে দেখো গলবিদের উভয় পাশে 5 থেকে 15 জোড়া ফুলকা আছে। কিন্তু আমাদের ফুলকাটা কি হয়ে যায় বলতো, আমাদের ফুলকাটা কিসে পরিণত হয়ে যায়, ফুসফুসে পরিণত হয়ে যায়। এবার আসো আবার দুপাশে যুগ্ম অঙ্গ আছে, মানে পা হাত পা আছে, রক্ত সংবহন তন্ত্র, হৃৎপিণ্ড পেশি আছে, এগুলো তোমরা ইজিলি পারবা। আমার মনে হয় যে তোমরা এগুলো ইজি পারবা। এই মানে ভার্টিব্রা পর্বের বৈশিষ্ট্য নিয়ে আমাদের কোনো প্যারা নাই। হ্যাঁ, এগুলো পরীক্ষায় তেমন আসবে না, পরীক্ষায় আসবে ওইগুলো বৈশিষ্ট্য, ঠিক আছে। আমরা যেটা পড়বো এইখান থেকে ভার্টিব্রাটার মধ্যে আবার খেলা আছে, বুঝছো? কি খেলা দেখো, আমরা তোমাদেরকে বলি যে ভার্টিব্রাটা এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ভার্টিব্রাটাকে দুই ভাগে ভাগ করতেছে কি, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, আরটা হচ্ছে ন্যাথোস্মাটা। আচ্ছা, আমরা মনে হয় মানে কিছুক্ষণ আগে যখন বলছিলাম যে সিপালোকর্ডাটা কিন্তু একটাই, কিন্তু মানে সিপালোকর্ডার মধ্যে সাইক্লোস্টোমাটা ন্যাথোস্মাটা নাই, কিন্তু ভার্টিব্রাটার মধ্যে সাইক্লোস্টোমাটা ন্যাথোস্মাটা আছে, ঠিক আছে। ওটা মনে হয় স্লিপ অফ টাং ভুল বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে সাইক্লোস্টোমাটা এবং ন্যাথোস্মাটা, এটা নিয়ে যদি আমরা একটু পড়াশোনা করতে চাই, তো দেখো এরা হচ্ছে সাইক্লোস্টোমাটা হচ্ছে, এরা হচ্ছে গোল চুম, মানে এই যে সাইকেল মানে কি বলতো, সাইকেল মানে কি, সাইকেল মানে গোল না, সাইকেল গোল, তা সাইকেল মানে হচ্ছে গোল, এই সাইক্লোস মানে হচ্ছে গোল। আর স্টোমা মানে মুখ, স্টোমা মানে কি বলতো মুখ, তার মানে এই মাছগুলোর মুখ কিরকম হবে, গোল হবে। বুঝতে পারছো? তাহলে এই সাইক্লোস্টোমার মধ্যে দুইটা পর্ব আছে, একটা হচ্ছে দুই ধরনের মৎস্য প্রজাতি আছে, কিন্তু এখানে দেখো এদের মুখ গোল, জোর উপাঙ্গ বিশিষ্ট মুখ গোলাকার, এবং এখানে দেখো কি আছে 5 থেকে 15 জোড়া ফুলকা আছে। ওকে, ঠিক আছে, থাকুক, সমস্যা নাই। একটা হচ্ছে মিক্সিনি আর একটা হচ্ছে পেট্রোমাইজন্টিরা। তো মিক্সিনি এর নাম, এই মিক্সিনি হচ্ছে বলতো এরা পিচ্ছিল আবরণে আবৃত। হ্যাঁ, তো এখন আমরা যদি এই শ্রেণীর মাছগুলোকে আমরা বলতেছি হ্যাগফিশ, কি বলতো, তাহলে মিক্সিনির আরেকটা নাম কি বলতো, হ্যাগফিশ। ওকে, তো হ্যাগফিশ গুলো আসলে বাইন মাছের মতো, কিসের মতো বলতো, ইলফিশ, বাইন মাছের মতো। তোমরা কি বাইন মাছ দেখছো? বাইন মাছ একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, তোমার জীবনের সাথে এটা মিলে যেতে পারে, বা তুমি জীবনের সাথে এটা মিলাতে পারো। জীবনে কিছু কিছু প্রাণীর থেকে তুমি নিজের বৈশিষ্ট্য নিতে পারো। যেমন ধরো এই যে বাইন মাছ, এই বাইন মাছ থাকে কার মধ্যে জানো, কাদার মধ্যে। কাদার মধ্যে বাইন মাছ থাকে, কিন্তু ওর গায়ে কখনো কাদা লাগে না। চমৎকার একটা বৈশিষ্ট্য, যে তুমি যদি বাইন মাছ ধরো দেখবো পরিষ্কার একদম স্বচ্ছ। কিন্তু বাইন মাছের কিটা, বাইন মাছ কার মধ্যে থাকতে পছন্দ করে জানো, কাদার মধ্যে থাকতে পছন্দ করে। তোমার জীবনেও ঠিক এইরকম হবে, যে তুমি কি করবা, তুমি মানে পৃথিবীতে তো খারাপ মানুষের অভাব নাই, তুমি খারাপ মানুষের মধ্যে থাকবা, খারাপ লোকজনের মধ্যে থাকবা, বন্ধু বান্ধব খারাপ হতে পারে, দুষ্ট হতে পারে, বিড়ি খেতে পারে, সিগারেট খেতে পারে, গাঁজা খেতে পারে, তুমি থাকবা, কিন্তু কি করা যাবে না, খাওয়া যাবে না। তোমাকে হতে হবে বাইন মাছের মতো পরিষ্কার। তুমি থাকবা কাদার মধ্যে, মিশবা, চলবা, কিন্তু কি হওয়া যাবে না, পরিষ্কার থাকতে হবে। কি থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। জীবনে কি হতে হবে, বাইন মাছের মতো হবে। এই বাইন মাছ কাদার মধ্যে থাকে, কিন্তু ওর গায়ে কি লাগে না, কাদা লাগে না। বুঝতে পেরেছ? কি চমৎকার একটা মাছ আল্লাহ তাআলা দিছে, যে বাইন মাছে কি লাগে না, কাদা লাগে না। বুঝতে পারছো? কিন্তু কাদার মধ্যে চলাচল করে। ওকে, তো দেখো এই যে মিক্সিনি, এরা কি বলতো, হ্যাগফিশ, হ্যাগফিশ নামে পরিচিত। এখন আসো এই হ্যাগফিশ, এর আরেকটা নাম হচ্ছে, এদেরকে আমরা বলছি স্লাইম ইল। কি বলতেছি, মানে স্লাইম ইল। হ্যাঁ, স্লাইম ইল বলছি। এবং এই বর্তমানে 70 প্রজাতি, সবাই সামুদ্রিক। ওকে, এখন আসো এর বৈশিষ্ট্যগুলো আমাদের পড়তে হবে। দেখো
আমি তোমাদের বলেছি যে এই বৈশিষ্ট্যগুলো পড়া খুবই টাফ এবং মানে করতে খুব ভালো লাগে না, তাই না? তোমাদের হয়তো বিরক্ত লাগতেছে, কিন্তু পড়তেই হবে। কি করতে হবে? পড়তেই হবে, মেডিকেলে চান্স পেতে হবে, এই জন্য এগুলো পড়তেই হবে। তাহলে মিক্সিনিকে আমরা বলতেছি হ্যাকফিশ, মিক্সিনি আমরা বলতেছি হ্যাকফিশ, ভেরি গুড। মিক্সিনিকে আমরা কি বললাম? মিক্সিনিকে আমরা বললাম হ্যাকফিশ, এবং এদেরকে আমরা স্লাইমিলও বলছি, ভেরি গুড। এখন আসো, আমি বলছি কি, এই যে স্লাইমিল দেখো, এরা আইসবিহীন পিচ্ছিল গ্রন্থিযুক্ত ত্বকে আবৃত। তুমি ধরতে যাবা কিন্তু ধরা দিবে না, বুঝতে পেরেছো? তুমি শুইতে যাবা, শুইতে দিবে না, বুঝতে পারছো? ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, বুঝতে পেরেছো? তাহলে কি করা যাবে না? এর আইসবিহীন পিচ্ছিল গ্রন্থিযুক্ত ত্বকে আবৃত, এবং এর কি নাই? পাখনাবিহীন, বুঝতে পারছো? এবং মুখ থেকে প্রান্ত পর্যন্ত 4 জোড়া কোর্শিকায় পরিবৃত। তোমরা যদি এর ছবি দেখো, এর যদি ছবিটা দেখো, তাহলে তোমাদের কিন্তু একটু ছবিটা দেখাই। এই দেখো, এই দেখো, এই দেখো, এই সামনে 4টা কি আছে বলতো? এই 4 জোড়া কি আছে বলতো? 4 জোড়া এরকম কোর্শিকা আছে, বুঝতে পারছো? 4টি কোর্শিকা, 4টি না 4 জোড়া রে দেখি, 4 জোড়া কোর্শিকা আছে, ঠিক আছে? কোর্শিকা মুখে এরকম, মুখের সামনে এরকম, এর মুখের সামনে এরকম কি আছে? 4 জোড়া কি এরকম কোর্শিকা আছে, বুঝতে পারছো? এটা মনে রাখো। এবার আসো, এদের যে গলবিলে দেখো দুপাশে 5 থেকে 15 জোড়া ফুলকা আছে, এবং হ্যাকফিশের নসিকা থলি মুখ বিবরণ উন্মুক্ত, এবং পরিপাকতন্ত্র পাকস্থলীবিহীন, বুঝতে পারছো? এবং অন্ত্রের কপাটিকা থাকে না, এবং লার্ভা দশা নাই, বুঝতে পারছো? এখন আসো, এই বৈশিষ্ট্যগুলো আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। যে বৈশিষ্ট্যগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি, দেখো, এই যে দেখো আমাদের এই মানে এই যে মিক্সিনি, মিক্সিনি থেকে আমরা যদি পড়ি, মানে প্রথম যেটা মনে রাখতে হবে যে এর এই বলতে যে এই মিক্সিনির মাছের আরেকটা নাম কি? নাম হচ্ছে হ্যাকফিশ, তাই না? তাহলে এখানে আমরা একটা একটু একটু অন্যরকম একটা কথা দিয়ে মনে রাখবো। কথাটা হচ্ছে এরকম, আমরা মনে রাখবো যে যে মাই হুম মাই, এই যে এই কথাটা মনে রাখবো, বুঝতে পারছো? এই যেটা, হ্যাঁ হ্যাঁ। তো এটা কি বলতো? এটা হচ্ছে কি? পচা। কি বলতো? পচা। এটা পচা না? এটা কি ভালো জিনিস? পচা। তাহলে মাই থেকে মনে রাখবা কি বলতো? মিক্সিনি। এটা থেকে মনে রাখবা কি বলতো? হ্যাকফিশ, ঠিক আছে? আর পচা থেকে মনে রাখবা কি বলতো? এখানে 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকবে, বুঝতে পারছো? 5 থেকে 15 জোড়া কি থাকবে? ফুলকা রন্ধ্র থাকবে, বুঝতে পারছো? তারপরে দেখো, 5-এর এক কমালে 4 জোড়া ফুল কোর্শিকা থাকবে, ঠিক আছে? এবার আসো, আরেকটা মনে পদে আরেকটা মনে রাখতে হবে, এখানে কি নাই? পাকস্থলী নাই। এর কি নাই? পাকস্থলী নাই, বুঝতে পারছো? এবং লার্ভা দশাও নেই, ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখতে হবে। মনে করো সবই যদি বুঝে যাও, দুইটা কথা এখান থেকে মনে রাখবা। সেটা হচ্ছে 5 থেকে 15 পদে মনে রাখবা, 5 থেকে 15 জোড়া ফুলকা আছে, এবং পাকস্থলী বিহীন, এদের পাকস্থলী নাই, বুঝছো? এবং এরা হচ্ছে হ্যাকফিশ নামে পরিচিত। এইটা মনে রাখলেই এখান থেকে ক্লিয়ার। আর হচ্ছে গ্রথিত ত্বক, হ্যাঁ পিছলা, আমি আগেই বলেছি এই হ্যাকফিশ সম্পর্কে তোমাদের গল্প বলেছি কি, যে বাইম মাছের মতো। বাইম মাছ যেমন সবার সাথে মিশবে, গাঞ্জাখোর, বিড়িখোর, সিগারেটখোর সবার সাথে মিশবে, বুঝতে পারছো? কিন্তু ওর গায়ে কি করবে না? কাজে লাগবে না। দেখো, যারা বিড়ি খায় না, যারা সিগারেট খায় না, যারা গাঞ্জা খায় না, এদেরকে আমি সবসময় বলি এরা হীরার টুকরো ছেলে। কি ছেলে বলতো? হীরার টুকরো ছেলে, সোনার টুকরো ছেলে, বুঝতে পেরেছ? আর যেসব মেয়েরা কি করে না বলতো? যেসব মেয়েরা টিকটকে নাচে না, মনে করো অসাধারণ সুন্দরী এক নারী, যে নারী টিকটকে নাচছে না, ফেসবুকে ওইভাবে অত বেশি ছবি আপলোড দিচ্ছে না, বা নিজের ফ্রেন্ড লিস্টে খুবই মেনটেন করে চলছে, এরা হচ্ছে হেয়ার টুকরো মেয়ে, বুঝতে পেরেছ? হ্যাঁ। তো এখন যদি দেখো এদিকে আসো, আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে দেখো এরা কি বলতো? আমরা এই যে দেখো, এই সেই মাছ দেখো, বাইন মাছের মতো, তাই না বলো? আচ্ছা, এখন যদি তোমরা এদিকে আসো, তাহলে আমরা আরেকটা পর্ব পড়বো, সেটার নাম হচ্ছে পেট্রোমাইজেন্টিটা। কই রে বাবা? দেখো, এই যে পেট্রোমাইজেন্টিটা, হ্যাঁ পেট্রোমাইজেন্টিটা, পেট্রোমাইজেন্টিটা, এটা যদি পড়ি, তো পেট্রোমাইজেন্টিটা হচ্ছে ল্যাম্প্রে নামে পরিচিত। কি নামে পরিচিত বলতো? পেট্রোমাইজেন্টিটা হচ্ছে ল্যাম্প্রে নামে পরিচিত। এটা একটু তোমাকে জানতে হবে। এবং এরা হচ্ছে, এদের ডিম ফুটে অ্যামোসিস্ট লার্ভা বেরিয়ে আসে, তাহলে এদের লার্ভা দশার নাম হচ্ছে অ্যামোসিস্ট, বুঝছো? এবং এরাও কি বলতো? এরাও যেহেতু মনে করো এরা হচ্ছে কিসের মধ্যে? এরা হচ্ছে ইয়ের মধ্যে, সাইক্লোস্টোমাটার মধ্যে। তাহলে এদের দেহ কি হবে? সরু, দিয়ে বাইন মাছের মতো হবে, আইসবিহীন হবে, দুটি পৃষ্ঠে পাখনা থাকবে, এবং এদের মৌখিক হচ্ছে চাকতির মতো ওরাল ডিস্ক থাকবে, ঠিক আছে? এবং ক্যারাটিনময় দাঁত থাকবে। এবং দেখো, এদের আবার 7 জোড়া ফুলকা আছে। ওখানে কয় জোড়া ছিল? 5 থেকে 15 জোড়া ছিল। এখানে কয় জোড়া আছে? 7 জোড়া আছে। এবং দেখো, লাসিকা থলি মুখ বিবর উন্মুক্ত নয়, ওখানে কিন্তু উন্মুক্ত ছিল। এবার আসো, পরিপাকতন্ত্র পাকস্থলী বিহীন,
পরিপাকতন্ত্র কি বিহীন, পাকস্থলী বিহীন, এবং অ্যামোসিস্ট লার্ভা দশা আছে। কি আছে বলতো? অ্যামোসিস্ট লার্ভা দশা আছে। এখন এই যে পুরো বৈশিষ্ট্যগুলো, এই পুরো বৈশিষ্ট্যগুলো আমরা আরেকটা জিনিস দিয়ে মনে রাখবো, সেটা আমরা এইভাবে মনে রাখবো যে পেট্রোমাইজেনটিতে যখন আসবে তখন আমরা মনে রাখবো হচ্ছে, এখানে আমরা লিখি মনে রাখবা সাতের আলাপ। কিসের আলাপ বলতো? সাতের আলাপ। বুঝতে পারছো? সাতের, এই যে সাতের আলাপ। সাতের আলাপ মানে কি? সাতের আলাপ মানে হচ্ছে মনে রাখবা যে ভাই এর 7 জোড়া কি আছে, 7 জোড়া ফুলকা আছে। বুঝতে পারছো? এবং তুমি মনে রাখবা যে দিয়ে মনে রাখবে এদের যে লার্ভা দশা, এই লার্ভা দশার নাম অ্যামোসিড লার্ভা দশা। বুঝতে পারছো? অ্যামোসিড লার্ভা দশা। এবং ল দিয়ে মনে রাখবে এই মাছগুলোর নাম হচ্ছে ল্যাম্প্রে। এবং প দিয়ে মনে রাখবা এদেরকে আমরা বলতেছি পেট্রোমাইজনটিরা। বুঝতে পারছো? তাহলে যেগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং এরাও কিন্তু পাকস্থলী বিহীন, এদেরও কিন্তু কি নাই, পাকস্থলী নাই। বুঝতে পারছো? তারপরের পর্বের বৈশিষ্ট্য যদি তুমি চলে যাও তাহলে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে ন্যাথোস্মাটা। তো ন্যাথোস্মাটা যদি আমরা দেখি, ন্যাথোস্মাটা হচ্ছে প্রকৃত চোয়াল আছে। দেখো চোয়াল আছে, সব মানে একদম পরিপূর্ণ একটা মাছ। হ্যাঁ, এখন আসো এর বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, যে এই যে কন্ড্রিকথিস, দেখো কন্ড্রিকথিস বা তরুণাস্থিময় মাছ। তরুণাস্থিময় মাছ যদি আমরা দেখি, ন্যাথোস্মাটা যদি দেখি, তাহলে একটু নিচের দিকে আসতে হবে যে এর বৈশিষ্ট্যগুলো কি কি আসলে। এই মাছগুলো দেখো, এই মাছগুলো দেখো কি সুন্দর বৈশিষ্ট্য, যে থ্রুটি হাঙ্গর কিরকম জিনিস থাকবে। তো এই যে ন্যাথোস্মাটা, এর বৈশিষ্ট্যগুলো দেখো, যে এদের দেহে অসংখ্য আইস থাকে। এই আইসগুলোর নাম হচ্ছে প্লাকয়েড আইস। এবং এদের তরুণাস্থিময় মানে হাড্ডি আছে, মেরুদণ্ড ক্ষয়িত হয়ে নটকট থাকে। এবং এদের দেখো কানের পাশে যে কানকো আছে, কি আছে? কানকো। হ্যাঁ, কানকো, সরি কানকো থাকে না, এদের কিন্তু কানকো নাই। দেখো কানকো নাই, হ্যাঁ সরি, এটা কিন্তু কানকো নাই। ওকে, এটা কিন্তু কানকো নাই। ওকে, ফুলকার অন্ধ্র পৃথক ভাবে বাইরে উন্মুক্ত, কানকো থাকে না, কানকো থাকে না। বুঝতে পারছো? তাহলে দেখো একটা এদের প্লাকয়েড আইস আছে শুধুমাত্র, আর হাড্ডিটা হচ্ছে তরুণাস্থিময়, এবং ফুলকা থাকে 5 থেকে 7 জোড়া। কয় জোড়া? 5 থেকে 7 জোড়া। বুঝতে পারছো? এটা একটু মনে রাখতে হবে, এই পর্বটা একটু মুখস্থ করবা, ঠিক আছে? এবার আসো আমরা যদি দেখি যে এদের যে পাখনা, এদের পাখনা হচ্ছে উচ্চ পাখনা বিশিষ্ট। দেখো এদের উচ্চ পাখনা হেটেরো সার্কাল। হেটেরো সার্কাল মানে কি? হেটেরো সার্কাল মানে তোমাদেরকে একটু দেখাই হেটেরো সার্কাল জিনিসটা কি। হেটেরো সার্কাল এতে পাখনা কি, এই ছবিটা দেখো, দেখো তো এই পাখনার পিছনের পাখনাটা এইটা বড় কিনা বলো, আর এইটাকে ছোট কিনা বলো তো? এটা অনেক বড় আর এটা ছোট, এই জন্য এটাকে আমরা বলছি হেটেরো সার্কাল। যদি এটা দুটো সমান হতো, এই দুটো যদি এরকম সমান হতো, তাহলে আমরা বলতাম হচ্ছে হোমো সার্কাল। তাহলে এদের পুচ্ছ পাখনা কি ধরনের? পুচ্ছ পাখনা হচ্ছে হেটেরো সার্কাল ধরনের। বুঝছো? তাহলে এইটাও কিন্তু তোমাদের একটু কি করতে হবে, মুখস্থ করতে হবে। বুঝছো? তারপরে দেখো আমরা যদি বলি যে এখানে দেখো এদের মুখচিত্র, এদের হচ্ছে দেখো মুখচিত্র থাকবে, হ্যাঁ অসংখ্য দাঁত থাকবে। তারপরে দেখো পরিপাকতন্ত্র যে আকৃতির পাকস্থলী থাকে। হ্যাঁ, তারপরে দেখো বায়ুথলি কি করে না, থাকে না, বায়ুথলি থাকে না। তারপরে হচ্ছে এরা একলিঙ্গ। বুঝছো? তো আমরা এটা মনে রাখার জন্য আমরা একটা ব্যবহার করি, সেটা হচ্ছে কি, দাঁড়াও তোমাদের দেখাই এটা কিভাবে মনে রাখা যায়। এটা মনে রাখবে এইভাবে, এটা একটু দেখো, এটা এইভাবে মনে রাখা যায়। যেমন ধরো এই যে ন্যাথোস্মাটা, কন্ড্রিকথিস মনে রাখবা যে পিএসসি তে নাই, পিএসসি নাই মানে পিএসসিটা না, পিএসসি নাই। হ্যাঁ, একবারই মিশে যায় কেন? ওকে, পিএসসি নাই, ঠিক আছে? পিএসসি নাই মানে কি? পি কে মনে রাখবা প্লাকয়েড আইস থাকে। বুঝতে পারছো? তারপরে মনে রাখবা কি, নাই থেকে মনে রাখবা কি থাকে না, কানকো থাকে না। কি থাকে না? কানকো থাকে না। বুঝতে পারছো? তারপরে কি মনে রাখবা, তারপরে দেখো, তারপরে হচ্ছে এরা হচ্ছে সার্কাল মানে হেটেরো সার্কাল ধরনের। ওকে, তারপরে দেখো এদের কি নাই, এস ডে মনে রাখবা কি বলতো, এই যে এস ডে, বিএসসি এস ডে মনে রাখবা, এদের সুইম ব্লাডার নাই। কি বলতো? দেখো এদের সুইম ব্লাডার বা বায়ুথলি থাকে না। বুঝছো? এইভাবে একটু মনে রাখতে পারো যদি মানে মনে রাখতে চাও আসলে। হ্যাঁ, আচ্ছা, এবার যদি তোমরা আরো নিচে যাও, আমরা এই অধ্যায়টা শেষ করে দিতে যাচ্ছি, কিন্তু শালা এত বড় চ্যাপ্টার শেষ করাই কঠিন। বুঝছো? এতক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, মানে লেকচার দিতে দিতে জীবন শেষ। ওকে, এখন আসো এই যে অ্যাক্টিনোপটেরিজি, হ্যাঁ অ্যাক্টিনোপটেরিজি দেখো, এই যে অ্যাক্টিনোপটেরিজি, এই মাছগুলো দেখো তো চমৎকার সুন্দর সুন্দর মাছ, কি সুন্দর মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ। হ্যাঁ হ্যাঁ, চমৎকার চমৎকার মাছ। এই যে মাছগুলা, এই মাছগুলো হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট, তাই না? রশ্মিময় পাখনা বিশিষ্ট, এবং মাছের 96%ই এই পরভুক্ত, তাই না? এদের বৈশিষ্ট্যগুলো কি? এদের বৈশিষ্ট্যগুলো দেখো, অ্যাক্টিনোপটেরিজের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের ত্বক। তুমি দেখো এই পর্বের বৈশিষ্ট্যগুলো দেখো, মাছ তুমি তো দেখছো, তাই না? তো এদের ত্বকগুলো হচ্ছে সাইক্লয়েড আইস অথবা টিনয়েড আইস দ্বারা তৈরি।
এটা মুখস্থ করতে হবে কিনা, এটা সহজ। আইস দ্বারা তৈরি। তারপরে এদের পাখনাগুলো দেখো তো, এই সমান সমান পাখনা, তাহলে এদের পাখনা কি হবে? এদের পাখনা হচ্ছে হোমোসার্কাল। এদের পাখনা কি? হোমোসার্কাল, সহজ, হোমোসার্কাল। দেখো, তারপরে দেখো ইন্দ্রকঙ্কাল থাকে, মাছের ভিতরে হাড্ডি থাকে না, ওটাকে আমার বলতেছি ইন্দ্রকঙ্কাল থাকে, ইন্দ্রকঙ্কাল থাকে, বুঝতে পারছো? মাছের ভিতরে হাড্ডি থাকে, তাকে বলছে ইন্দ্রকঙ্কাল থাকে। 4 জোড়া ফুলকা থাকবে, বুঝতে পারছো? তাহলে ওভারকুলাম থাকবে, মানে কানকো হচ্ছে ওভারকুলাম দ্বারা আবৃত থাকবে। তারপরে পাখনা হচ্ছে অস্থিময়, পাখা হচ্ছে রশ্মিময়, মানে পাখাতে অনেক রে আছে। তারপরে পুচ্ছ পাখনাটা হোমোসার্কাল ধরনের, কি ধরনের? হোমোসার্কাল ধরনের। এবং বায়ুথলি বা পটকা আছে, ঠিক আছে? এই যে এগুলো সহজ বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য? সহজ বৈশিষ্ট্য। তুমি একটা মাছকে কল্পনা করবা যে মাছের কি কি আছে, এই যে মাছ, বলবা ভাই মাছের কি আছে? আইস আছে। মাছের লেজটা হচ্ছে, এই যে লেজটা হচ্ছে হোমোসার্কাল, ঠিক আছে? তারপরে বলবা যে মাছের দেহ এর ভিতরে অঙ্গ অঙ্কল আছে, ঠিক আছে? তারপরে এর মধ্যে সুইম ব্লাডার আছে। হ্যাঁ, এগুলো সহজ বৈশিষ্ট্য। এগুলো আমরা জানি যে তোমরা এটা এই মাছগুলো বৈশিষ্ট্য, একটা মাছকে কল্পনা করে হারিয়ে যাবা এবং মাছকে কল্পনা করলেই তুমি মাছের বৈশিষ্ট্যগুলো লিখতে পারবা। এই বৈশিষ্ট্য মনে রাখার কিছু নাই, তুমি এমনি পারবা। এবার আসো সার্কোপটেরেজি। সার্কোপটেরেজি মাছগুলো বৈশিষ্ট্যগুলো দেখো। সার্কোপটেরেজি হচ্ছে, দেখো এই যে সার্কোপটেরেজি, সার্কোপটেরেজি এই যে সার্কোপটেরেজি বা হচ্ছে অস্থিময় মাছ। তো অস্থিময় মাছ, এই মাছগুলোকে আমরা বলতেছি পিন্ডাকার বা পাখনা বিশিষ্ট মাছ। আরেকটা নাম হচ্ছে ল্যাংফিশ। এই মাছের আরেকটা নাম হচ্ছে ল্যাংফিশ, বুঝতে পারছো? এখন আসো আর একটা নাম হচ্ছে, অন্যদিকে এটা নাম শিলাকান্ত নামেও পরিচিত, বুঝছো? এখন আসো এর বৈশিষ্ট্যগুলো কি। এর বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যদি দেখি এর বৈশিষ্ট্য কি, এর বৈশিষ্ট্য হচ্ছে এর দেহ হচ্ছে গ্যানয়েড আইস। এর আইসটা কিরকম? এর আইসটা হচ্ছে গ্যানয়েড আইস। এর আইসটা হচ্ছে গ্যানয়েড আইসে আবৃত এবং ইন্ডোকঙ্কাল উৎস, মানে ইন্ডোকঙ্কাল মানে মাছের যে হাড্ডি, সহজ মাছের যে কাটা, ওটাই হচ্ছে ইন্ডোকঙ্কাল। এবং এদের দেহ হচ্ছে পিন্ডাকার, পাখনা বিশিষ্ট। এবং দেহের লেজ হচ্ছে ডাইভি সার্কাল। ডাইভি সার্কাল মানে কি? দেখো এই যে পাখনা দেখতেছো না মাছের, এই দুইটা কিন্তু ভাগ হয়ে যায়নি, মানে অন্য মাছের এরকম ভাগ হয়ে গেছিল না, ওই দুই ভাগটা এক হয়ে গেছে, দেখো এক হয়ে গেছে, মানে দুইটা মিলে এক হয়ে গেছে, এই জন্য আমরা বলতেছি ডাইভি সার্কাল। অর্থাৎ পুচ্ছ পাখনা অংশ দুটি একীভূত হয়ে অভিন্ন এবং নমনীয় পাখনা হিসেবে কাজ করে, বুঝতে পারছো? এবং মাথার দুপাশে অস্থিময় আর সমন্বিত ফুলকা থাকে, যা কানকো দিয়ে আবৃত, এই যে কানকো দিয়ে আবৃত, ভেরি গুড। এবং এদের পটকা রক্ত জালিকা সমৃদ্ধ, শ্বসনে সাহায্য করে এবং চোয়ালে প্রকৃত এনামেল দাঁত আছে এবং এদের একলিঙ্গ প্রাণী, বুঝতে পারছো? তাহলে আমাদের কিন্তু এই বৈশিষ্ট্যগুলো কি করতে হবে? মনে রাখতে হবে। তাহলে এখন দেখো, আমরা যখন এই বৈশিষ্ট্য এই মাছটা পড়ি, যখন আমরা সার্কোপটেরেজি পড়ি, তখন আমরা একটা গালি দিব। গালি মানে হচ্ছে এরকম গালি নয়, বুঝতে পারছো? তোমাদের কাউকে নয়। মনে করো আমি, আমার একটা শালা আছে, ওই শালাকে বললাম যে শালা তুই ডাবল পাগলা, বুঝতে পারছো? কি বললাম? মনে করো মানুষ তার শালা, শালা দুলা ভাইয়ের একটা কঠিন সম্পর্ক আছে না, তো আমি ধরো আমার শালাকে বললাম যে শালা তুই ডাবল পাগলা, বুঝতে পারছো? তো আমরা এটা এইভাবে মনে রাখবো, যে এটাকে আমরা এইভাবে মনে রাখবো। কিভাবে মনে রাখবো? মনে রাখবো যে শালা মানে মানুষ পাগলা থাকে, কি মনে করো মানুষ একটু পাগলা থাকে, ও হচ্ছে ডাবল পাগলা, বুঝছো? তাহলে শালা ডাবল পাগলা, বুঝতে পারছো? শালা ডাবল পাগলা মানে কি? শালা থেকে মনে রাখবে সার্কোপটেরেজি, ভেরি গুড। ল দিয়ে মনে রাখবেন নাম কি? ল্যাংফিশ, ভেরি গুড, তাও হলো। এবার আসো ডাবল থেকে মনে রাখবা কি রে? ডাবল থেকে মনে রাখবা এদেরকে এদের পাখনা হচ্ছে ডাইপি সার্কাল, বুঝতে পারছো? প দিয়ে মনে রাখবা কি আরেকটা নাম কি বলতো? এদের পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, ঠিক আছে? তারপরে গ দিয়ে মনে রাখবে এদের আইসটা হচ্ছে গ্যানয়েড, আর দেখো গ্যানয়েড আইস বিশিষ্ট, ঠিক আছে? প দিয়ে মনে রাখবে এদের পটকা আছে, সহজ কথা। তারপরে ল আর স দিয়ে আরেকটা কথা মনে রাখবে, সিলাকান মাছ বলা হয়, ঠিক আছে? আর ল দিয়ে কি মনে রাখবা? ল দিয়ে মনে রাখবে এদেরকে ল্যাংফিশ বলা হয়। তাহলে এই পুরো বৈশিষ্ট্যগুলো কিন্তু এটা দিয়ে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মনে রাখবা শালা ডাবল পাগলা। শালা দিকে মনে রাখবা কি বলতো? শালা দিয়ে মনে রাখবা যে ভাই এরা হচ্ছে সার্কোপটেরেজি এবং এটাকে আরেকটা নাম হচ্ছে সিলাকান্ত। আরেকটা নাম কি? এই যে সিলাকান্ত, ঠিক আছে? আরেকটা নাম হচ্ছে সিলাকান্ত, আরেকটা নাম হচ্ছে আরেকটা নাম হচ্ছে সিলাকান্ত, ওকে? আচ্ছা, ডাবল থেকে মনে রাখবে এরা ডাইপি সার্কাল পাগলা। পা দিয়ে মনে রাখবা কি? এরা হচ্ছে পিন্ডাকার পাখনা বিশিষ্ট। গ দিয়ে মনে রাখবা গ্যানয়েড আইস। ল দিয়ে মনে রাখবা ল্যাংফিশ। প দিয়ে মনে রাখবা এদের পটকা আছে, ঠিক আছে? এইবার তোমরা যদি একটু নিচে আসো, তাহলে যে বৈশিষ্ট্যগুলো পারবা সেটা হচ্ছে অ্যামফিবিয়া পর্বপ্রাণী। অ্যামফিবিয়া পর্বপ্রাণী, আচ্ছা একটু দাঁড়াও দেখি কয়টা বাজে, হ্যাঁ একটু দেখে নেই।
ওকে, আরো অনেক সময় আছে, সমস্যা নাই, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আসো অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা পড়বো। অ্যামফিবিয়া মানে কি? অ্যামফিবিয়া মানে হচ্ছে উভচর প্রাণী, তাই না? উভয় জীবন মানে উভয় জায়গায় বাস করে, জলে স্থলে জনে জঙ্গলে যেখানেই যাবে। হ্যাঁ, তাহলে এই অ্যামফিবিয়া গুলো হচ্ছে, এরা হচ্ছে চতুষ্পদী প্রাণী, তাই না? চতুষ্পদী প্রাণী, চতুষ্পদী প্রাণী, যে চতুষ্পদী প্রাণী। মূলত স্থলচর হলে এরা জলকালে কি করে? ডিম পাড়তে বাধ্য হয়। হ্যাঁ, উভচর প্রাণী। সহজ করে উভচর প্রাণী থেকে আমরা নিজের বৈশিষ্ট্যগুলো বলবো। এর উভচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি? তার আগে উভচর প্রাণীর ছবিগুলো দেখে নাও। এই যে দেখো, লাল সালামান্ডার, তারপর হচ্ছে ব্যাং, আবার সোনালী ব্যাং। হ্যাঁ, ব্যাং আর কি? সোনালী ব্যাং। তাহলে এর বৈশিষ্ট্যগুলো কি? তাহলে তুমি কি কখনো ছোটবেলায় কি কখনো তোমরা ব্যাং ধরেছ? কখনো ব্যাং ধরেছ? তো ব্যাঙের যে স্কিন, ব্যাঙের স্কিনটা হচ্ছে অনেকটা গ্ল্যান্ডুলার, মানে হচ্ছে অনেকটা গ্রন্থিময় ত্বক বিশিষ্ট, মানে ওর ত্বকটা সবসময় ভিজা থাকে, বুঝছো? এর হচ্ছে ত্বকটা কি থাকে? গ্রন্থিময় ত্বক বিশিষ্ট এবং এক্টোথার্মিক, মানে দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে কি করে? ওঠানামা করে, বুঝছো? তাহলে এদের দেহটা তুমি এর দেখো, তুমি এর বৈশিষ্ট্যগুলো আমরা এইভাবে মনে করবো। সেটা হচ্ছে কি, এর বৈশিষ্ট্যটাই হচ্ছে এই যে, মানে এর সমস্ত বৈশিষ্ট্যগুলো চিন্তা করো, যে তুমি এর একটা, তুমি যখন আহ উভচর প্রাণী পড়বা, তুমি যখন ব্যাঙকে চিন্তা করবা, যে একটা ব্যাঙ তোমার মাথার মধ্যে নিয়ে আসবে, যে ব্যাঙের আসলে কি কি বৈশিষ্ট্য আছে। তাহলে ব্যাঙের স্কিনটা হচ্ছে ভিজা, এবং এর বডির টেম্পারেচার কি করবে? এক্টোথার্মিক, মানে হচ্ছে বডির টেম্পারেচার ওঠানামা করবে। এবং দেখো, এরা চতুষ্পদী প্রাণী। কি বলতো? চতুষ্পদী মেরুদণ্ডী প্রাণী, মানে চারটে, দেখো, একটা দুইটা তিনটা চারটা। ওকে, তারপর লার্ভা অবস্থায় জলচর এবং পূর্ণাঙ্গ অবস্থায় জলচর স্থিরচর দুইটাই। ত্বক মসৃণ, আর্দ্র, গ্রন্থিময়, শ্বসনে সাহায্য করে, মানে স্কিন শ্বসনে সাহায্য করে। চারটি এবং পশ্চাৎপদে 5টি নখর বিশিষ্ট আঙ্গুল থাকে। লার্ভা দশায় ফুলকায় এবং পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুস, ত্বক, মুকাস, ঝিল্লির মাধ্যমে শ্বসন ঘটে। এবং দেখো, হৃৎপিণ্ডের 3 প্রকোষ্ঠ বিশিষ্ট এদের হৃৎপিণ্ড, এদের যে হার্ট, এদের হার্ট কয় প্রকোষ্ঠ বলতো? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং দুটি অ্যাট্রিয়া এবং একটি ভেন্ট্রিকল থাকবে, ঠিক আছে? এবং এদের পোর্টাল তন্ত্র উন্নত, রেনাল হেপাটিক পোর্টাল তন্ত্র উন্নত। এবং এরা একলিঙ্গ প্রাণী। কি বলতো? একলিঙ্গ প্রাণী। এবং লার্ভা দশায় হচ্ছে ট্যাডপুল লার্ভা দশা বিদ্যমান। তো তুমি যখনই কি করবা, তুমি যখনই অ্যামফিবিয়া পর্বটা পড়বা, তখন তুমি মনে রাখবা 1 2 3 4 5। কি মনে রাখবা? মনে রাখবা কি? 1 2, দুইটা আমরা চমৎকার করে লিখি, এই যে 2 3 4 5। কি মনে রাখবে? 1 2 3 4 5 মানে কি? অ্যামফিবিয়া পর্ব মনে রাখবা যে ভাই, এরা হচ্ছে একলিঙ্গ প্রাণী। এক দিয়ে মনে রাখবা কি? এরা হচ্ছে একলিঙ্গ, একলিঙ্গ প্রাণী, তাই না? একলিঙ্গ। 2 দিয়ে মনে রাখবা এর দুইটা ট্রি আছে। কয়টা ট্রি আছে? এই দেখো, দুইটা ট্রি আছে, দুইটা ট্রি আছে। ভেরি গুড। আর 1 দিয়ে আরেকটা মনে রাখবা, একটা ভেন্ট্রিকল আছে। 3 দিয়ে মনে রাখবা এর হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। 4 দিয়ে মনে রাখবা এদের যে এরা হচ্ছে চতুষ্পদী প্রাণী। 4 দিয়ে মনে রাখবা এরা কি? এরা হচ্ছে চতুষ্পদী প্রাণী, চতুষ্পদী, চতুষ্পদী প্রাণী। বুঝতে পারছো? চতুষ্পদী প্রাণী। আবার 5 দিয়ে মনে রাখবা এরা হচ্ছে, দেখো, এদের পশ্চাৎপদে 5টি করে নখর বিশিষ্ট আঙ্গুল থাকে। বুঝতে পারছো? অগ্রপদে 4টা, দেখো অগ্রপদে কয়টা আছে? অগ্রপদে 4টা আঙ্গুল আছে, আর পশ্চাৎপদে 5টা আঙ্গুল আছে। বুঝতে পারছো? তাহলে কিন্তু এটা মনে রাখতে হবে। 1 দিয়ে মনে রাখবো ভাই এরা একলিঙ্গ প্রাণী, তারপর হচ্ছে এদের হচ্ছে একটি ভেন্ট্রিকল থাকে। 2 দিয়ে মনে রাখবা ভাই এরা কি করে? এদের দুইটা একটি আছে, একটা ভেন্ট্রিকল আছে। 3 দিয়ে মনে রাখবা এদের হার্টের চেম্বার 3টা। 4 দিয়ে মনে রাখবা এরা হচ্ছে চতুষ্পদী মেরুদণ্ডী প্রাণী। 4 দিয়ে আরেকটা কথা মনে রাখবা, অগ্রপদে 4টা নখরযুক্ত আঙ্গুল আছে। 5 দিয়ে মনে রাখবা ভাই এরা পশ্চাৎপদে 5টি নখর বিশিষ্ট আঙ্গুল আছে। তাহলে অ্যামফিবিয়া পর্বের পুরো বৈশিষ্ট্যটা আমরা মুখস্থ করবো কিভাবে? 1 2 3 4 5, এই সিরিয়ালটাকে আমরা মনে রাখবো। এবার যদি তোমরা একটু নিচের দিকে আসো, তাহলে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে র্যাপটিলিয়া। র্যাপটিলিয়া বা কি বলতো? সরীসৃপ। এখন তুমি আগে এই ছবিটা দেখো, মানে এই সরীসৃপ প্রাণীগুলোর ছবি দেখো। সরীসৃপ প্রাণীগুলোর ছবি কিরকম তুমি যদি একটু দেখো, যে সরীসৃপ প্রাণীগুলো দেখতে কিরকম। এই দেখো সরীসৃপ। তো সরীসৃপে এই যে সামুদ্রিক কাসিম, ড্রাগডা, এর ভিতরে একটা ছবি আমরা পাচ্ছি, সেটা হচ্ছে কুমির। কুমিরের ছবিটা দেওয়া হয়, না? কুমির হচ্ছে আমরা বেশি চিনি, আর কচ্ছপ তো আমরা চিনি। তাহলে দেখো, এই যে সরীসৃপ প্রাণী, এই সরীসৃপ প্রাণীগুলো জানো কত আগে পৃথিবীতে উদ্ভব হয়েছিল? এই সরীসৃপ প্রাণীগুলো হচ্ছে মেসোজোয়িক যুগে, একদম মেসোজোয়িক যুগে কি করছে? একদম মেসোজোয়িক যুগে এরা কি করছে? মেসোজোয়িক লেখে না কেন তোমা?
এটা হচ্ছে মেসোজোইক যুগকে বলা হয় সরীসৃপের যুগ, এজ অফ রেপটাইলস। যাই মেসোজোইক যুগে কি তৈরি হয়েছে? সরীসৃপ। এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন কারণ ডাইনোসর এই শ্রেণীর অন্তর্ভুক্ত, তাহলে পরীক্ষা যদি আসে ডাইনোসর কোন প্রাণী, কোন শ্রেণী, তাহলে কি হবে? রেপটিলিয়া। ও কিন্তু হামাগুড়ি দিয়ে চলতো। দেখো পৃথিবী থেকে ডাইনোসরের মতো প্রাণী বিলুপ্ত হয়ে গেছে পৃথিবীতে। চিন্তা করো, তুমি অনেক বড় হয়েও জীবনে লাভ নাই। আল্লাহ যদি তোমাকে বিলুপ্ত করে দেয়, আল্লাহ যদি তোমাকে না দেয়, তুমি সেটা পাবা না। ডাইনোসরের মতো প্রাণী যদি বিলুপ্ত হয়ে যায়, আমি আর তুমি কে গান্ডু হয়ে। এখন যদি তোমরা এই দিকে আসো, তাহলে দেখবা যে এরা হচ্ছে একটোথার্মিক। তাহলে দেখো এদের বৈশিষ্ট্যগুলো তুমি একদম ওদের দেখবার বানাবা। ওদের এই যে কচ্ছপটাকে দেখো, কচ্ছপটাকে দেখবা আর কি করবা, মাথার মতো নিয়ে আসবা যে ভাই এরা কি করে, এরা হামাগুড়ি দিয়ে চলে এবং এরা হচ্ছে একটোথার্মিক এবং কি করে, এরা হামাগুড়ি দিয়ে চলে। নখরযুক্ত আঙ্গুল থাকে, আঙ্গুলটা নখরযুক্ত থাকে। আচ্ছা, তারপরে দেখো তুমি আরেকটু নিচে যাও, তাহলে দেখবা কি আছে। তাহলে কি আছে দেখো, এদের কি আছে, এদের হচ্ছে হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল অসম্পূর্ণভাবে, মানে এদের হৃৎপিণ্ডটা হচ্ছে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কিসের? ব্যতিক্রমটা হচ্ছে কুমিরের। মানে কুমিরও তো রেপটিলিয়ার, কিন্তু কুমিরের আবার কমপ্লিট চেম্বার আছে। কি আছে? মানে রেপটিলিয়ার সাধারণত অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে, কিন্তু কুমিরের সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট চেম্বার আছে। এখন কুমিরের ইংরেজি যদি তুমি জানো, কুমিরের কিন্তু ইংরেজি কিন্তু ক্রোকোডাইল। তাহলে সি দিয়ে ক্রোকোডাইল, সি দিয়ে মনে রাখবে এদের কমপ্লিট চেম্বার আছে। কি আছে বলতো? কমপ্লিট চেম্বার আছে। বুঝতে পারছো? কি আছে? কমপ্লিট চেম্বার আছে। তাহলে কমপ্লিট চেম্বার আছে কাদের? কুমিরের। মনে রাখতে হবে, এবং এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল, তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্টটা পড়তে হবে। এবং আসো, মাথার করোটি একটি অক্সিটাইল কন্ডাইল দিয়ে মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে, এটা পড়বা। এবং আর এখান থেকে তেমন কোনো কিছু নাই, জাস্ট এমনি রিডিং করবা। হ্যাঁ, ভ্রূণের পরিস্ফুটনের সময় 4টি বহিঃভ্রূণীয় ঝিল্লি থাকে, যেমন হচ্ছে অ্যামনিয়ন, কোরিয়ন, কুসুমথলি, অ্যালান্টয়েড। ঠিক আছে, তুমি জাস্ট মনে রাখবে যে ভ্রূণের পরিস্ফুটনের সময় 4টা কি থাকবে? বহিঃস্থলীয় ঝিল্লি থাকবে। এবং মাথার করোটি একটি অক্সিপিটাল কন্ডাইলের সাথে যুক্ত। মানে আমাদের যে মাথা, এটাও কিন্তু একটা অক্সিপিটাল কন্ডাইলের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, এটাও মনে রাখবা। ঠিক আছে, তাহলে এটা একটা মনে রাখলা। এবার আসো আমরা যদি পড়ি অ্যাভিস। অ্যাভিস মানে কি? অ্যাভিস মানে হচ্ছে পাখি। হ্যাঁ, আমরা কি করতে চাই বলতো? পাখির মতো উঠতে চাই। জীবনে আমরা কি করতে চাই? পাখির মতো উঠতে চাই। তো দেখো, এই যে আমরা পাখির মতো উঠতে চাই জীবনে, দেখো আমরা যা দেখি তাই করতে চাই। তো পাখি নিয়ে আমরা একটু পড়াশোনা করবো, অ্যাভিস। ওকে, তোমাদের আমরা বলেছিলাম যে এই পর্ব, এই অধ্যায় পড়া শেষে আমরা একদম সমুদ্রের তলা থেকে শুরু করে একদম প্রাণী বৈচিত্র্যের একদম উপর পর্যন্ত সমস্ত প্রাণী সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে যাবে। সমস্ত কিছু সম্পর্কে আমাদের একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে, আমরা সবকিছু সম্পর্কে জানবো। দেখো পাখি সম্পর্কে এখন জানবো, পাখির কি জিনিস আছে। দেখো পাখিকে একটা ইমাজিনেশন করো, পাখিকে যদি একটু ইমাজিনেশন করো, পাখির কি কি আছে দেখো। এগুলো বৈশিষ্ট্য আমাদের মুখস্থ করতে হবে না, এগুলো অটোমেটিক্যালি মুখস্থ থাকবে। দেখো পাখির পালক আছে, এটা তোমাদের পড়তে হবে। এই পাখির যে পালক আছে এটা তোমাদের পড়তে হবে। হ্যাঁ, পাখির পালক আছে, এটা তোমাদের কি পড়াবো বলো? পাখির একটা পাখির পালক আছে। এবং এদের যে গলা, এই দেখো এই গলাটা দেখতে কিরকম? এসের মতো না, দেখো তো, এই এসের মতো না। এই জন্য এই যে এই দেখো, এই যে মুখ আর গলা এসের মতো না, বলছে যে গিরিবা গলা এবং এস আকৃতির। এবং উড্ডয়ন অঙ্গ আছে, পাখা আছে, তারপরে হচ্ছে ঠোঁট আছে, চষ্ণু ঠোঁট। তারপরে এদের যে হাড্ডি, এদের হাড্ডিগুলো হচ্ছে নিউমেটিক হাড্ডি, বায়ুপূর্ণ গহ্বর। আমরা উঠতে পারি না কেন? আমাদের হাড্ডিগুলো শক্ত, আর এদের হাড্ডিগুলো কি বলতো? এদের হাড্ডিগুলোর মধ্যে নিউমেটিক মানে বায়ুপূর্ণ, যাতে এরা উঠতে পারে। এবং ফুসফুসের সঙ্গে পাতলা বায়ুথলি আছে, এবং শ্বসন যন্ত্রের শব্দ সৃষ্টিকারী সিরিংস থাকে। এবার আসো, এদের দেখো আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে, এবং শক্তিদায়ক খাদ্য দ্রুত বিপাকের জন্য কার্যকর পরিপাক তন্ত্র আছে। তারপরে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, 2টি আর্টিয়া, 2টি ভেন্ট্রিকল। এবং এদের প্রাণী, এদের কিন্তু এবার কি রক্ত কিন্তু সমষ্ণশনিত, মানে রক্ত গরম। বুঝতে পারছো? এগুলো বসে দেখো, তুমি পাখিকে কল্পনা করবে যে পাখির ঠোঁট আছে, পাখির ঠোঁট গুলো এসের মতো, তারপর পাখির পাখনা আছে, অগ্রপথ পাখনা আছে, তারপর পাখির পাকস্থলী আছে, পাখির হাড় 4টে চেম্বার। তোমরা এগুলো দেখলে বুঝতে পারবা, এগুলো সহজ, এগুলো তোমরা পারবা। এখন যদি তুমি আরো একটু নিচে আসো, সেটা হচ্ছে ম্যামালিয়া। শেষ পর্ব আমরা চলে আসছি। ম্যামালিয়া, মানুষ। তো ম্যামালিয়া পর্বের প্রাণী যারা কি করে? যারা হচ্ছে মায়ের দুধ খায়,
তাদেরকে আমরা বলতেছি হচ্ছে ম্যামালিয়া বা স্তন্যপায়ী প্রাণী, তাই না? নীল তিমি সহ, নীল তিমি থেকে শুরু করে সবাই যেগুলো আমরা পড়বো সেগুলো কি? তাহলে দেখো এখানে একটা চমৎকার একটা কথা লেখা আছে, যে দেখো সুন্দর করে একটা কথা লিখে দিছে, লেখক লিখে দিয়েছে কি, যে দীরগ্রামের, দেখো দীরগ্রামের ওজনের বাদুড় থেকে শুরু করে 130 মেট্রিক টন ওজনের নীল তিমি, বিচিত্র আকার, এই যে পুরো এত এত বড় একটা শরীর নিয়ে ও কিন্তু স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে? তাহলে শারীরিক গঠনের সাথে বুদ্ধিমত্তা, তাৎক্ষণিক সক্রিয়তার কারণে স্তন্যপায়ী প্রাণীরা সবচেয়ে উন্নত, তাই না বলো? এবার যদি আমরা একটু নিজের দিকে আসি, তাহলে স্তন্যপায়ী বৈশিষ্ট্যগুলো কি কি? আমাদের বৈশিষ্ট্য যা যা, স্তন্যপায়ী পর্বের বৈশিষ্ট্য সেম সেম। কি কি দেখো, স্তন্যপায়ী আমাদের 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 রক্ত কিরকম? আমাদের রক্ত গরম না? আমাদের রক্ত গরম, সমষ্ণজনিত, তাই না বলো? আমাদের রক্ত কি গরম, মানুষ রক্ত গরম, মানুষের কথা চিন্তা করবা। আমাদের ঘাম হয় কিনা বলো? তাহলে ঘাম গ্রন্থি আছে, হ্যাঁ। তাহলে তিমির কিন্তু আবার লোম নাই, এটা মনে রাখবা, হ্যাঁ। আমার মনে রাখা ভাই, চুল আছে। পরিণত স্ত্রী প্রাণীর স্তন গ্রন্থি আছে, মেমারি গ্ল্যান্ড আছে। তারপর আমাদের কানের এই যে কান, এটা হচ্ছে কি আছে, এই কানেরটাকে বলে পিনা আছে বহিকর্ণে। মধ্যকর্ণে 3টি ক্ষুদ্রাস্থি থাকে, কানের ভিতর 3টা ক্ষুদ্রাস্থি আছে, বিভিন্ন ধরনের দাঁত আছে। তারপরে 2টি অক্সিপিটাল কন্ডাইলে দ্বারা করোটি মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে, এরকম 2টা কন্ডাইল থাকে এরকম, এটার উপরে মাথা বসে থাকে। এবং ডায়াফ্রাম আছে। ডায়াফ্রাম আবার কি? ডায়াফ্রাম হচ্ছে মধ্যচ্ছদা, মানে হচ্ছে আমাদের বক্ষ গহ্বর আর উদর গহ্বর এই দুটাকে একটা পর্দা সেপারেট করছে, সেই পর্দাটার নাম হচ্ছে মধ্যচ্ছদা, মানে মাঝখানে যেটা সেট করেছে তার নাম হচ্ছে মধ্যচ্ছদা। এবং পরিণত নিউক্লিয়াস কিনা, এরকম নিউক্লিয়াস বিহীন, পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। এবং হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, রক্ত সংবহন তন্ত্র উন্নত, দ্বিচক্রীয় সংবহন আছে। এগুলো একদম সুন্দর করে তোমরা নিজেরা পড়তে পারো। বাচ্চা প্রসব করে না, আমরা ডিম পারি নাকি? মানুষকে ডিম পারে নাকি? ডিম পারে না, তাই না বলো? ওকে, এবার আসো স্তন্যপায়ী প্রাণীর শ্রেণীবিন্যাস। এইগুলো নিয়ে আমাদের তেমন কোনো পড়ার নাই, এগুলো তোমরা নিজেরা পড়বা। এগুলোতে এমন ডিম প্রসবকারী স্তন্যপায়ী প্রাণীও আছে, ডিম প্রসবকারী স্তন্যপায়ী প্রাণীও আছে, এগুলো তোমরা একটু পড়বা, ঠিক আছে? এইগুলো দেখো, এগুলো হচ্ছে যে এগুলো তোমরা পড়বে, এগুলো থেকে তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই, বুঝছো? এগুলো তোমরা শেষ করে ফেলবা, এগুলো থেকে তেমন গুরুত্বপূর্ণ বিষয় নাই। আমাদের এই যে কর্ডেট এবং নন কর্ডেটের মধ্যে পার্থক্য পড়বা, কর্ডেট এবং নন কর্ডেটের মধ্যে পার্থক্য করে ফেলবা, ঠিক আছে? এগুলো একদম কর্ডেট এবং নন কর্ডেটের মধ্যে পার্থক্য করে ফেলবা। তোমাদেরকে অলরেডি এটা পড়ে ফেলছি, কর্ডেট এবং নন কর্ডেটের মধ্যে পার্থক্য কিন্তু তোমাদের পড়ে ফেলছি, এটা কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা যদি আরো একটু নিচে যাই, সেটা হচ্ছে এই তরুণাস্থি অস্থিময় মাথার মধ্যে পার্থক্য পড়বা। আচ্ছা, আর কিছু আছে? মেরুদণ্ডে কয়েকটি উল্লেখযোগ্য পার্থক্য, লাগবে না। আচ্ছা, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী প্রাণী নয়, এটা তোমাদের অলরেডি বুঝে যাওয়ার কথা, যে সকল মেরুদণ্ডী প্রাণী কি কর্ডেট, কিন্তু সকল কর্ডেট কি নয়। কারণ যাদের নটোকর্ড কি হবে না বলতো, যাদের নটোকর্ড ভার্টিব্রাটায় কনভার্ট হবে না, মেরুদণ্ডে কনভার্ট হবে না, তারা কিন্তু কর্ডেট, বাট কি নয়, মেরুদণ্ডী নয়, এটা তোমরা জানো। ওকে, তাহলে আমাদের এই বৈশিষ্ট্য, আমাদের এই অধ্যায়টা শেষ। আগামী দিন আমরা কোন অধ্যায় শুরু করবো সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, আমরা তোমাদেরকে উত্তর দিব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই করবা, এবং আমরা তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই দিব। এবং তোমরা নিয়মিত ক্লাসগুলো করছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আবার দেখা হবে ক্লাসে। তোমাদের সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।